শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, শুরুতে আগে লাইভে যারা যোগদান করছেন, এই লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ আগে কমেন্ট করে আমাকে জানান। যারা লাইভে শুরুতে যোগদান করছেন তারা এই লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ আমাকে আগে একটু কমেন্ট করে আপনারা জানান প্লিজ। আবারও বলছি বন্ধুরা, যারা লাইভে যোগদান করছেন তারা আপনারা এই লাইভটি দেখতে পাচ্ছেন কিনা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান আগে প্লিজ। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা, আশা রাখি আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন এবং আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আজকের অনলাইন ক্লাসে। আপনারা আগে থেকে অবগত যে আজকে আমরা ক্লাস নিব প্রাচীন বাংলার ইতিহাস। আমাদের বাংলার ইতিহাস ক্লাস নেওয়ার কথা 606 খ্রিস্টাব্দ হতে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত, কিন্তু বন্ধুরা 606 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত একটি ক্লাসে পড়ানো বা বোঝানো আসলে সম্ভব নয়। এজন্য ক্লাসকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করছি। আজকে প্রথম খণ্ডে প্রথম ক্লাসে বন্ধুরা আমরা 606 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা আজকে বাংলার ইতিহাস আলোচনা করব এবং নেক্সট আরেকটা দিন আমরা 1204 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা বাংলার ইতিহাস আলোচনা করব। বন্ধুরা, আজকে বাংলার ইতিহাসের প্রথম ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ প্রাচীন বাংলার ইতিহাস থেকে আমাদের বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসে। তো আজকের ক্লাসের পর থেকে আশা করি আপনাদের মনের যে জটিলতাগুলো, মনের মধ্যে যে প্রশ্নগুলো ঠিক আছে সেই বা অনেক কনফিউশন থাকে, সব কিছু দূর হয়ে যাবে। আপনারা ধৈর্য ধারণ করে পুরো লাইভটি আপনারা দেখবেন এবং এই লাইভটি যেমন দেখবেন, দেখবার পরে কিন্তু আপনারা নিজস্বভাবে একটি হ্যান্ডনোটও তৈরি করবেন এই লেকচারের উপরে, ঠিক আছে? আমি বারে বারে বলছি যে বাংলার প্রাচীন ইতিহাস বা ইতিহাসের প্রতি যে ভীতি অন্তত সেটা আজকের ক্লাসের মধ্য দিয়ে দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা, যারা আপনারা লাইভে যোগদান করছেন, লাইভটি প্লিজ শেয়ার করুন। আপনি দেখুন এবং আপনার বন্ধুবান্ধবদের দেখবার জন্য সুযোগ করে দিন। অবশ্যই যারা লাইভে যোগদান করছেন, আমি বারে বারে বলছি আপনারা লাইভটি শেয়ার করুন, সবাই আপনারা লাইভটি শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা আজকে আমাদের পড়ার মধ্যে প্রবেশ করি। তাহলে আজকে আমরা প্রাচীন বাংলার ইতিহাস পড়ব 606 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। শুরুতে একটি কথা বলে নিই আপনাদেরকে যে আমাদের বাংলার ইতিহাসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। আমাদের বাংলার ইতিহাসকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটি ভাগ হচ্ছে প্রাচীন যুগ, একটি ভাগ আমরা বলেছি প্রাচীন যুগ। বন্ধুরা, প্রাচীন যুগ ধরে নিলাম আমরা 606 খ্রিস্টাব্দ হতে ধরে নিলাম আমরা এই যে 1204 পর্যন্ত, ধরলাম মুসলমানদের আক্রমণ পর্যন্ত। মধ্যযুগ, বন্ধুরা মধ্যযুগ যখন মুসলিম শাসকরা এ বাংলা শাসন করেছেন সে সময়টা মূলত মধ্যযুগ। তো আমি ধরলাম যে সেই 1204 থেকে আসলে 1757 সেই পলাশী যুদ্ধ পর্যন্ত এই সময়টাকে আসলে বাংলার ইতিহাসে মধ্যযুগ বলে। এবং 3 নাম্বার আমরা আধুনিক যুগ। 3 নম্বরে বন্ধুরা আমরা চলে যাচ্ছি যে জায়গাটাতে, সেটি হলো আধুনিক যুগ।
আধুনিক যুগ। বন্ধুরা, আধুনিক যুগ আসলে 1757 থেকে অর্থাৎ পলাশী যুদ্ধের পর থেকেই সাধারণত আধুনিক যুগের সূত্রপাত এবং বর্তমান সময় পর্যন্তই তো আসলে কি আসতেছে, আধুনিক যুগ আসতেছে। তাহলে দেখুন, শুরুতে আমরা বাংলার ইতিহাস কি আমরা 3টি ভাগে ভাগ করে নিয়েছি। আমি বলেছি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ঠিক আছে, বাংলার স্বাধীন বাংলার ইতিহাস শুরুই হয়েছে আসলে 606 খ্রিস্টাব্দ থেকে। ঠিক আছে, অনেকে ধারণা করতে পারেন যে কেন 606 থেকে। অনেকে এভাবে বলেন যে আপনি আগে মৌর্য কেন পড়ালেন না, হ্যাঁ মৌর্য কেন পড়ালেন না, বা গুপ্ত কেন পড়ালেন না। আসলে কি বন্ধুরা, মৌর্য বা গুপ্ত এটা তো বাংলার ইতিহাস না। এই মৌর্য বা গুপ্ত টোটাল ভারতকে তারা শাসন করেছে। মৌর্য বংশ বলেন আর গুপ্ত বংশ বলেন, তারা তো টোটাল ভারতকে শাসন করেছে। তো আমি একটা বৃত্ত আঁকাই, আপনারা দেখেন যে ধরেন একটা বৃত্ত আঁকালাম, ধরুন এটা টোটাল ভারতবর্ষ, টোটাল ভারতবর্ষ। ধরে নিন সেই ভারতবর্ষের একটা অংশ হচ্ছে বাংলা। ধরে নিন সেই ভারতবর্ষের একটি অংশ কি, ভারতবর্ষের একটি অংশ আসলে আমরা বাংলা বলছি। ঠিক আছে, তো আসলে আমরা সেই বাংলা নিয়ে পড়াশোনা করছি, কারণ আমরা তো বাংলার মানুষ, আমাদের আলোচ্য বিষয় তাই বাংলা, টোটাল ভারতবর্ষ নয়। টোটাল ভারতবর্ষের ইতিহাস যদি আমি কখনো ক্লাস নেই, সেখানে আপনাদেরকে মৌর্য বংশ বা গুপ্ত বংশ এই দুটো বংশ আমি দেখাবো, কিন্তু আমি তো বাংলার ইতিহাস পড়বো, স্বাধীন বাংলার ইতিহাস। আর আপনারা মাথায় রাখবেন যে সেই স্বাধীন বাংলার ইতিহাস আসলে শুরু হয়েছে 606 খ্রিস্টাব্দ দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম শুরুতে যে বাংলার যে যুগবিভাগ, আমরা দেখলাম যে আমাদের বাংলার ইতিহাসের যে যুগবিভাগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আজকে 606 থেকে 1204 পর্যন্ত যেহেতু আমি পড়াবো, সেটি আসলে প্রাচীন যুগের আমরা ইতিহাস পড়ব। আমরা নেক্সট ক্লাসে মধ্যযুগ এবং আধুনিক যুগ আমরা একসাথে সেটা আলোচনা করব বন্ধুরা। তো আসুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাসে ঢুকে যাই। 606 খ্রিস্টাব্দ আমাদের আজকের আলোচ্য বিষয়, যেখান থেকে শুরু 606 খ্রিস্টাব্দ। বন্ধুরা, 606 খ্রিস্টাব্দে আমাদের বাংলা প্রথম স্বাধীন হয়েছিল। 606 খ্রিস্টাব্দে আমাদের বাংলা প্রথম কি হয়েছিল, বাংলা প্রথম স্বাধীন হয়েছিল। আর সেই স্বাধীনতা আনয়ন করেছিলেন শশাঙ্ক। কে আনয়ন করেছিলেন? শশাঙ্ক। তাহলে দেখুন, প্রথমে আগে একটু বুঝে নেই যে বাংলার সবচেয়ে প্রথম স্বাধীন নরপতিকে। বাংলার সবচেয়ে প্রথম স্বাধীন নরপতি কিন্তু শশাঙ্ক। ঠিক আছে, বাংলার প্রাচীনতম নরপতিও যদি বলে থাকি তাহলে বলবো আমরা শশাঙ্ক। বাংলার সবচেয়ে প্রাচীন বা অতীব গুরুত্বপূর্ণ নরপতি কে ছিলেন? আমরা বলবো শশাঙ্ক। বন্ধুরা, শশাঙ্ক 606 খ্রিস্টাব্দে, শশাঙ্ক 606 খ্রিস্টাব্দে প্রথম বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন বা বাংলাকে স্বাধীন করেছিলেন। তাহলে আমাদের বাংলা অঞ্চল প্রথম স্বাধীন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 606 খ্রিস্টাব্দে। আর সেই স্বাধীনতা কে আনয়ন করেছিলেন? শশাঙ্ক আনয়ন করেছিলেন। বন্ধুরা, শশাঙ্ক যে অঞ্চলে রাজত্ব করতেন বা যে জনপদে তিনি রাজত্ব করতেন, তার নামটা ছিল গৌড়। তার নামটা কি ছিল? গৌড়। এই গৌড় জনপদে শশাঙ্ক কি করতেন? এই গৌড় জনপদে শশাঙ্ক রাজত্ব করতেন। তো আমরা ঢুকবো তার আগে আবারও বলে নেই যে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ নরপতিকে শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন নরপতিকে আমরা বলবো শশাঙ্ক। শশাঙ্ক বাংলাকে স্বাধীন করলেন কবে? আমরা বলেছি শশাঙ্ক বাংলাকে স্বাধীন করেছেন 606 খ্রিস্টাব্দে। এখন প্রশ্ন, শশাঙ্কের আবির্ভাব কিভাবে হলো? প্রশ্ন সেখানে। আসেন শশাঙ্কের আবির্ভাব আমরা একটু দেখি। বন্ধুরা, একটু আগে আমি লিখেছিলাম যে এই ভারতে মৌর্য বংশ শাসন করেছে এক সময়। কারা শাসন করেছে? মৌর্যরা শাসন করেছে। টোটাল ভারতব্যাপী মৌর্যদের শাসন ছিল, মানে মৌর্যদের অধীনে একসময় টোটাল ভারত ছিল। এবং পরবর্তীতে যখন গুপ্তরা শাসন করেছে বন্ধুরা, এই গুপ্তদের অধীনেও টোটাল ভারতবর্ষ ছিল। কিন্তু যখন গুপ্তদের পতন ঘটে, যখন গুপ্তদের কি হয়, গুপ্তদের যখন পতন ঘটে, গুপ্তদের পতনের পরে এই ভারতবর্ষে অসংখ্য অঞ্চলে অঞ্চলে অসংখ্য রাজবংশ গড়ে ওঠে। মানে একক সেভাবে কোনো স্থায়ী শাসন ছিল না।
হ্যাঁ, নামে মাত্র কেন্দ্রীয় অল্প কিছু শাসন ছিল, কিন্তু অসংখ্য অঞ্চলে বিভিন্ন রাজা ছিল। কিন্তু মৌর্য যুগে কিন্তু টোটাল ভারত এক রাজার অধীনে ছিল, আবার গুপ্ত যুগেও কিন্তু টোটাল ভারতবর্ষ একই সম্রাটের অধীনে ছিল। কিন্তু গুপ্তদের পরবর্তী সময়ে আসলে আর একক শাসনের অধীনে থাকে না, দেখা যায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজবংশের উদ্ভব ঘটে। ঠিক আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজবংশের উদ্ভব ঘটে। তো আসলে শশাঙ্ক কে ছিলেন এটা আমরা খুঁজতে চাচ্ছি, তাই না বন্ধুরা? তো অনেক ঐতিহাসিক বলেছেন যে শশাঙ্ক নাকি পরবর্তী গুপ্ত বংশীয় লোক ছিলেন। মানে এই গুপ্তদের পতনের পরে বিক্ষিপ্তভাবে পরবর্তী গুপ্ত বংশীয় প্রজন্ম নামে কিছু বংশ বিভিন্ন অঞ্চলে শাসন করে, এবং তারা আসলে পরবর্তী গুপ্ত বংশীয় নামেই পরিচিত হয়। আমি আবারও বুঝাই যে গুপ্তদের পতনের পরে পরবর্তী গুপ্ত বংশীয় শাসন চালু হয়। তখন আসলে এই পরবর্তী গুপ্ত বংশীয় রাজারা তারা সম্ভবত এই গুপ্তদেরই বংশধররা, তারা রাজত্ব করেছে। অর্থাৎ স্থায়ীভাবে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে, কিন্তু পরবর্তী গুপ্ত বংশীয় নামে বিভিন্ন রাজবংশের উদ্ভব হয়। তো অনেক ঐতিহাসিক বলেছিলেন যে এই শশাঙ্ক নাকি পরবর্তী গুপ্ত বংশীয় লোক। ঠিক আছে, অনেক ঐতিহাসিক বলেছেন শশাঙ্ক নাকি পরবর্তী গুপ্ত বংশীয় লোক। আসলে শশাঙ্কের বংশ বা বাল্য পরিচয় সম্পর্কে সঠিক ধারণা করা একটু কঠিন ব্যাপার। তারপরে ঐতিহাসিক মতের ভিত্তিতে অনেক ঐতিহাসিক বলেছেন যে শশাঙ্ক নাকি পরবর্তী গুপ্ত বংশীয় লোক। তো যাই হোক, এই পরবর্তী গুপ্ত বংশীয় শাসকরা বেশ কিছু সময় শাসন করেছে বাংলা বা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল। কিন্তু মৌখরী নামক এক রাজবংশ, তারা এক সময় তাদের সাথে এই পরবর্তী গুপ্ত বংশীয়দের প্রায় সুদীর্ঘ 50 বছরের মতো যুদ্ধ চলেছে। এই মৌখরীদের সাথে পরবর্তী গুপ্ত বংশীয় রাজাদের প্রায় সুদীর্ঘ 50 বছর ধরে কি চলেছে, প্রায় দ্বন্দ্ব সংঘাত চলেছে। এবং এই মৌখরীদের দাপটের মুখে এক সময় কিন্তু পরবর্তী গুপ্ত বংশীয় শাসকদেরও পতন ঘটে। ঠিক আছে, এই মৌখরীদের দাপটের মুখে এক সময় পরবর্তী গুপ্ত বংশীয় শাসকদের কি ঘটে যায়, পতন ঘটে যায়। তো অনেক ঐতিহাসিক বলেছেন শশাঙ্ক নাকি এই মৌখরী রাজ্যের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। প্রথম জীবনে শশাঙ্ক এই মৌখরীদের অধীনে একজন কি রাজা ছিলেন, একজন সামন্ত রাজা ছিলেন। আসলে সামন্ত রাজাটা কি জানেন? সামন্ত রাজা মানে সে স্বাধীন নয়, সে কোনো কেন্দ্রীয় শাসনের অধীনে থেকে বা কোনো কেন্দ্রীয় সম্রাটের অধীনে থেকে সে শাসন কার্য পরিচালনা করেন। তাহলে ধারণা করা হচ্ছে শশাঙ্ক কিন্তু প্রথম জীবনে স্বাধীন ছিলেন না, তিনি সামন্ত রাজা ছিলেন। হ্যাঁ, অনেকে তাকে মহাসামন্ত বলে আখ্যায়িত করেছেন। তার মানে শশাঙ্ক প্রথম জীবনে সামন্ত রাজা ছিলেন। তার মানে কোনো এক কেন্দ্রীয় রাজার অধীনে থেকে তিনি একটা ছোট্ট অঞ্চলে রাজত্ব করছিলেন। তাহলে স্বাধীনভাবে না, সামন্ত রাজা মানে স্বাধীন না, সে কোনো কেন্দ্রীয় শাসনের অধীনে ছিল। তো অনেক ঐতিহাসিক বলেছেন যে শশাঙ্ক মৌখরীদের অধীনে সামন্ত রাজা ছিলেন। আবার অনেক ঐতিহাসিক কিন্তু এটাও বলেছেন যে ওই পরবর্তী গুপ্ত বংশীয়দের অধীনে শশাঙ্ক সামন্ত ছিলেন। তাহলে মৌখরীদের অধীনে থাকুক আর পরবর্তী গুপ্ত বংশীয় শাসকদের অধীনেই থাকুক না কেন, কিন্তু এটা তো স্পষ্ট যে শশাঙ্ক প্রথম জীবনে একজন কি রাজা ছিলেন, একজন সামন্ত রাজা ছিলেন। ঠিক আছে, এবং সেই সামন্ত রাজা থাকাকালীন সময়ই 606 খ্রিস্টাব্দে তিনি গৌড়ের স্বাধীনতার ঘোষণা করেন। ঠিক আছে, সামন্ত রাজা থাকাকালীন সময়ে তিনি এক সময় কেন্দ্রের শাসন অবমাননা করেন, কেন্দ্রীয় শাসন অবমাননা করে তিনি গৌড়ের কি ঘোষণা করেন, স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে এই স্বাধীনতার মধ্য দিয়েই গৌড়, এই অঞ্চলটা মূলত বাংলা অঞ্চল নামে আসলে পরিচিত। তাহলে গৌড় মানে যেহেতু বাংলা, তাহলে বাংলা প্রথম স্বাধীন হলো 606 খ্রিস্টাব্দে। কার হাত ধরে হলো? শশাঙ্কের হাত ধরে হলো। আমি শুরুতেই বলেছি শশাঙ্কের বাল্য পরিচয় বা প্রাথমিক জীবন সম্পর্কে খুব একটা ধারণা নেই। অনেকে বলেছে তিনি মৌখরীদের অধীনে সামন্ত রাজা ছিলেন, কেউ বা আবার বলেছেন যে তিনি পরবর্তী গুপ্ত বংশীয় লোক বা গুপ্ত বংশীয় পরবর্তী রাজাদের অধীনে সামন্ত ছিলেন। আমি মানলাম যে মৌখরী হোক
বা পরবর্তী গুপ্ত বংশীয় হোক, তিনি তো কি রাজা ছিলেন? সামন্ত রাজা ছিলেন। তাহলে প্রথম জীবনে সামন্ত রাজা হিসেবে তার আবির্ভাব ঘটলেও 606 খ্রিস্টাব্দে তিনি গৌড়ের কি ঘোষণা করেছিলেন? স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বাংলাকে তিনি কি করেছিলেন? স্বাধীন করেছিলেন। এজন্য প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ নরপতি শশাঙ্ক, বাংলার প্রথম স্বাধীন নরপতি শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীনতাকে এনেছিলেন শশাঙ্ক, এনেছিলেন 600 কত খ্রিস্টাব্দে? 606 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে একটা পয়েন্ট আপনি বুঝুন আগে, যে শশাঙ্ক যদি প্রথম বাংলাকে স্বাধীন করেন, আর সেই শশাঙ্ক যদি মৌখরীদের অধীনে, সেই শশাঙ্ক যদি মৌখরীদের অধীনে সামন্ত রাজা থাকেন, কিন্তু মৌখরীদের কাছ থেকে শশাঙ্ক যদি স্বাধীনতা ছিনিয়ে নেন গৌড়ের, তাহলে মৌখরীরা তো এটা নিশ্চিত ভালো চোখে নেবেন না। এই মৌখরীরা নিশ্চিত শশাঙ্কের উপরে বিরক্ত হবেন, রাগান্বিত হবেন, বা একটা পর্যায়ে শশাঙ্ককে আক্রমণও করে বসবে এই কেন্দ্রীয় শাসক মৌখরী বংশ। বন্ধুরা, শশাঙ্ক যখন গৌড়ের স্বাধীনতার ঘোষণা করেন, তখন মৌখরী রাজ ছিলেন গ্রহবর্ম। কে ছিলেন? মৌখরী রাজ ছিলেন গ্রহবর্ম। ওকে, তাহলে শশাঙ্ক যখন বাংলার স্বাধীনতার ঘোষণা করেছিলেন 606 খ্রিস্টাব্দে, তখন মৌখরী রাজ কে ছিলেন? গ্রহবর্ম। বন্ধুরা, এই মৌখরী রাজ গ্রহবর্ম এ সময় কি করেছিলেন জানেন? পার্শ্ববর্তী আরেকটি কেন্দ্রীয় অঞ্চল ছিল, কেন্দ্রীয় শাসনের আরেকটি অঞ্চল ছিল। সে অঞ্চল আসলে পুষ্যভূতি, থানেশ্বরের পুষ্যভূতি বংশ। মৌখরীরা যেমন শাসন করছিল, ঠিক অদূরে পুষ্যভূতি আরেকটি বংশ শাসন করছিল, পুষ্যভূতি বংশ। এই মৌখরীরা যেমন আসলে কেন্দ্রীয় শাসক বা পাওয়ারফুল, এই পুষ্যভূতিরাও বেশ পাওয়ারফুল ছিলেন। আর পুষ্যভূতি শাসকের নাম ছিল বন্ধুরা প্রভাকর বর্ধন। ঠিক আছে, পুষ্যভূতি শাসকের নাম কি? প্রভাকর বর্ধন। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, যে এই মৌখরী রাজ গ্রহবর্ম, এই মৌখরী রাজ গ্রহবর্ম ধারণা করা হয় যে শশাঙ্ক, যার অধীনে নাকি প্রথম জীবনে সামন্ত রাজা ছিলেন, এই মৌখরী রাজ গ্রহবর্ম তিনি প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রীকে বিয়ে করেছিলেন। তাহলে গ্রহবর্ম আমরা দেখতে পাচ্ছি কাকে বিয়ে করলেন? গ্রহবর্ম বিয়ে করলেন রাজ্যশ্রীকে। ঠিক আছে, রাজ্যশ্রীকে বিয়ে করলেন। আর সেই রাজ্যশ্রী কার মেয়ে ছিল? এই যে প্রভাকর বর্ধনের মেয়ে ছিল। তাহলে কি হলো জানেন? এই দুই শক্তিশালী রাজার মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হলো। ঠিক আছে, আমি মাঝে একটা প্লাস দিয়ে দিলাম এখানে, যে এই দুই শক্তিশালী রাজার মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হলো। কারণ মৌখরী রাজ গ্রহবর্ম পুষ্যবতী রাজ প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রীকে বিয়ে করলো। রাজ্যশ্রীকে কি করলো? বিয়ে করলো। এতে করে কিন্তু মৌখরীদের সাথে পুষ্যভূতিদের একটা সুসম্পর্ক, আত্মীয় সম্পর্ক গড়ে উঠল, যেটা কিন্তু শশাঙ্কের জন্য আসলে ভীতির কারণ হয়ে দাঁড়ালো। এমনি তো শশাঙ্ক কি করেছেন? তিনি বাংলাকে স্বাধীন করে ফেলেছেন মৌখরীদের কাছ থেকে। তাহলে মৌখরী রাজ তো এমনি ক্ষেপে আছেন শশাঙ্কের উপরে। তারপরে আবার মৌখরী রাজ কি করলেন? এই যে পুষ্যভূতি রাজের মেয়েকে বিয়ে করলেন। তার মানে এই দুটো কেন্দ্রীয় শাসনের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠল। তাহলে শশাঙ্কর শত্রু এতদিন মৌখরীরা ছিল, এবার শশাঙ্কের শত্রু কিন্তু পুষ্যভূতিরাও হয়ে গেল। আর একটা কথা আছে বন্ধুরা, জানেন? আর একটা কথা কি, যে অনেক ঐতিহাসিক, যেহেতু আমি শুরুতে বলেছিলাম ক্লাসে, অনেক ঐতিহাসিক যেহেতু বলেছেন যে শশাঙ্ক নাকি পরবর্তী গুপ্ত বংশীয় লোক, মানে গুপ্ত বংশের অধীনেও ছিল, তো এই পরবর্তী গুপ্ত বংশীয়দের সাথে মৌখরীদের কিন্তু সুদীর্ঘ সময়ের একটা কি ছিল? সুদীর্ঘ সময়ের একটা দ্বন্দ্ব ছিল। তাই তো শশাঙ্ক এটাও চিন্তা করতে পারেন যে যেহেতু আমাদের পূর্বপুরুষদের সাথে মৌখরীদের দ্বন্দ্ব, সো এই মৌখরীর রাজ তো আমাকে আক্রমণ করবে, যেহেতু একে আমি স্বাধীনতার ঘোষণা করেছি, তারপরে এদের সাথে যেহেতু আমাদের পূর্বের একটা শত্রুতা, তাহলে যে কোনো সময় মৌখরী রাজ আমাকে আক্রমণ করতে পারে। আর এদিকে মৌখরী রাজের সাথে তো পুষ্যভূতিদেরও একটা সুসম্পর্ক গড়ে উঠল। বন্ধুরা, তখন শশাঙ্ক করেছিলেন কি? কূটনৈতিকভাবে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব করেছিলেন। কূটনৈতিকভাবে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব করেছিলেন কে? শশাঙ্ক। তার মানে বন্ধুরা দেখুন, এই শশাঙ্ক এবং দেবগুপ্তের মধ্যে কি স্থাপিত হলো? এই শশাঙ্ক এবং দেবগুপ্তের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হলো। কারণ যেহেতু মৌখরী কেন্দ্রীয় দুই শাসন, তারা আত্মীয়তায় তাদের রূপ পর্যবেসিত হলো, সেহেতু শশাঙ্ক কূটনৈতিকভাবে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করলো।
এবং এই বন্ধুত্ব স্থাপনের পরে বন্ধুরা, আমি এখন পর্যন্ত যত গল্প করছি সব কিন্তু 606 সালের গল্প। কত সালের গল্প? 606 সালের। এটা একটা অভিনব ব্যাপার। দেখেন এই 606 সালে কত ঘটনা ঘটেছে, আপনি দেখতে থাকেন একে একে। ঠিক আছে, প্রথমে কি ঘটলো? প্রথমে শশাঙ্ক কিন্তু বাংলার স্বাধীনতার ঘোষণা করলো, কিন্তু প্রথমে কিন্তু তিনি একজন সামন্ত রাজা ছিলেন, আর খুব সম্ভবত তিনি মৌখরীদের অধীনেই সামন্ত রাজা ছিলেন। তাহলে মৌখরীদের কাছ থেকে শশাঙ্ক বাংলাকে স্বাধীন করলেন, প্রথমে দেখেছি। এবং স্বাধীন করবার পরে আমরা দেখেছি যে এদিকে কিন্তু মৌখরী রাজার সাথে পুষ্যবতী রাজার একটা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হলো। তাহলে এই দুই শক্তিশালী শাসন কিন্তু আসলে শশাঙ্কের জন্য একটা থ্রেট। ঠিক আছে, তখন শশাঙ্ক কি করলেন? আমাদের বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক পার্শ্ববর্তী মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন বা মিত্রতা স্থাপন করলেন। এখন আপনারা দেখুন কি হলো বন্ধুরা, এই মিত্রতা স্থাপন হবার পরে দেবগুপ্ত করলেন কি? মৌখরী রাজকে আক্রমণ করে বসলেন। ওরে সর্বনাশ! দেবগুপ্ত কাকে আক্রমণ করলেন? মৌখরী রাজকে, গ্রহবর্মকে আক্রমণ করলেন। তাহলে বন্ধুরা এই আক্রমণটাও 606 সালের ঘটনা। তাহলে এই যে দেবগুপ্ত মৌখরী রাজকে আক্রমণ করলেন, হ্যাঁ, ব্যাপক যুদ্ধ হলো। এর মধ্যে হয়েছিল কি জানেন? প্রভাকর বর্ধন অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রভাকর বর্ধন অসুস্থ হয়ে পড়েছিলেন, আর এটা কিন্তু দেবগুপ্তের জন্য আরেকটা সুফল। তার কারণ দেবগুপ্ত যদি গ্রহবর্মকে আক্রমণ করে, নিশ্চিত গ্রহবর্মের শ্বশুর প্রভাকর বর্ধন তাকে বাঁচানোর জন্য সৈন্য নিয়ে চলে আসবে। তো প্রভাকর বর্ধনের অসুস্থতার খবরে দেবগুপ্ত আক্রমণ করলেন মৌখরী রাজ গ্রহবর্মকে, এবং ব্যাপক যুদ্ধ হলো দেবগুপ্ত এবং মৌখরী রাজ গ্রহবর্মের মধ্যে। যে যুদ্ধে বন্ধুরা গ্রহবর্ম নিহত হলেন। গ্রহবর্ম কি হলেন? যে যুদ্ধে গ্রহবর্ম কিন্তু নিহত হলেন। ওফো, গ্রহবর্ম নিহত হলেন এবং তার সুন্দরী স্ত্রী রাজ্যশ্রী ছিল না? তার সুন্দরী স্ত্রী রাজ্যশ্রীকে এই দেবগুপ্ত কনৌজের কারাগারে বন্দি করে ফেললেন। তাহলে বন্ধুরা দেখেন যে গ্রহবর্ম কিন্তু নিহত হয়ে গেল, ব্যাপক একটা ঘটনা ঘটে গেল। তাহলে শশাঙ্কের শত্রু ছিল কিন্তু প্রথম জীবনে গ্রহবর্ম, কারণ এই গ্রহবর্মের কাছ থেকেই শশাঙ্ক কিন্তু গৌড়ের স্বাধীনতা নিয়েছিলেন বা ছিনিয়ে এনেছিলেন। তাহলে শশাঙ্কের প্রথম শত্রু গ্রহবর্ম নিহত হলেন, আর তাকে মারলেন শশাঙ্কেরই বন্ধু দেবগুপ্ত। শুধু মারলেনই না, তার স্ত্রী রাজ্যশ্রীকেও কিন্তু কনৌজের কারাগারে কি করলেন? বন্দি করলেন। বন্ধুরা, দেবগুপ্ত এত বড় একটা সফলতা অর্জন করতে পারলো, এত বড় একটা সফলতা যে সে কেন্দ্রীয় এক শাসক মৌখরী শাসনের রাজা গ্রহবর্মকে সে পরাজিত করেছে। ব্যাপক বা বিশাল একটা ব্যাপার। এবং বন্ধুরা জানেন, তখন এই দেবগুপ্ত গ্রহবর্মকে পরাজিত করে প্রভাকর বর্ধনের রাজ্য আক্রমণের জন্য সে উদ্যত হলো। ঠিক আছে, তাহলে দেবগুপ্ত গ্রহবর্মকে পরাজিত করে, মৌখরীদেরকে পরাজিত করে সে পুষ্যভূতিদের আক্রমণের জন্য উদ্যত হলো। আর যখন শশাঙ্ক এটা শুনতে পারলেন যে তার বন্ধু গ্রহবর্মকে হত্যা করে আবার কি করেছে, পুষ্যভূতিদের দিকে অগ্রসর হয়েছে, তখন কিন্তু শশাঙ্ক তার বন্ধুকে সহায়তা করবার জন্য তিনি নিজেও সৈন্য সামন্ত নিয়ে রওনা দিলেন বাংলার উত্তর দিকে, উত্তর ভারতের দিকে। বন্ধুরা, যেহেতু এর খবরে প্রভাকর বর্ধন অসুস্থ ছিলেন, তিনি কিন্তু এই নিউজে যখন তার কানে গেল যে তার আসলে জামাই গ্রহবর্ম নিহত হয়েছেন বা তার মেয়ে রাজ্যশ্রীকে বন্দি করা হয়েছে, এই নিউজটা কিন্তু প্রভাকর বর্ধন নিতে পারলেন না, তিনি কিন্তু মারা গেলেন। ঠিক আছে, আর তার মৃত্যুর সাথে সাথে শপথ নিলেন কিন্তু প্রভাকর বর্ধনের বড় ছেলে রাজ্যবর্ধন। কে? রাজ্যবর্ধন। তো বন্ধুরা দেখুন, যেই রাজ্যবর্ধন শপথ নিলেন এবং শপথ নিয়ে তিনি সৈন্য সামন্ত নিয়ে অগ্রসর হলেন। আর আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে রাজ্যবর্ধন কার সাথে যুদ্ধ করতে উদ্যত হলো? এই যে দেবগুপ্তের সাথে। যে দেবগুপ্ত একটা সময় গ্রহবর্মকে কি করেছিল, যে দেবগুপ্ত একটা সময় গ্রহবর্মকে পরাজিত এবং নিহত করেছিল, সেই দেবগুপ্তের সাথে এবার রাজ্যবর্ধনের বেঁধে গেল যুদ্ধ। আর যুদ্ধে বন্ধুরা রাজ্যবর্ধনের হাতে দেবগুপ্ত কি হলেন? এবার দেবগুপ্ত নিহত হলেন।
পিপীলিকার পাখা হয় মরিবার তরে। তো দেবগুপ্ত প্রথমে গ্রহবর্মকে কিন্তু হত্যা করলো, ঠিক আছে, কিন্তু বন্ধুরা যখন সে রাজ্যবর্ধনের সাথে যুদ্ধ বাঁধালো কিন্তু তখন সে আর কুলাতে পারলো না। রাজ্যবর্ধনের হাতে নিহত হলেন শশাঙ্কের বন্ধু দেবগুপ্ত। আর এই নিহতের সময় কিন্তু শশাঙ্ক পৌঁছে গেলেন এবং শশাঙ্কের সাথে বেঁধে গেল রাজ্যবর্ধনের যুদ্ধ। তাহলে শশাঙ্ক কিন্তু লাভ হয়েছে। দেবগুপ্ত কি করেছে? মূল উইকেটটা তো তুলে নিয়েছে। মূল উইকেটটা কোনটা? যে আমরা বলতে পারি যে এই যে গ্রহবর্মকে তো মেরে ফেলেছে। শশাঙ্কের সবচেয়ে প্রথম শত্রু, যার কাছ থেকে নাকি শশাঙ্ক বাংলাকে স্বাধীন করেছিলেন, সেই গ্রহবর্মকে তো মেরে ফেলেছে দেবগুপ্ত। একটা বড় পথের কাঁটা দূর করে দিয়েছে কিন্তু দেবগুপ্ত শশাঙ্কের। কিন্তু সেই দেবগুপ্ত শশাঙ্কের আরেক শত্রু প্রভাকরের বড় ছেলে রাজ্যবর্ধনকে হত্যার জন্য উদ্যত হলো, যুদ্ধ করলো, কিন্তু রাজ্যবর্ধনের সাথে দেবগুপ্ত আর পারলেন না। তাহলে বন্ধুর হয়ে কতটা লড়াই বা আত্মত্যাগ করলেন এই দেবগুপ্ত। আপনারাই চিন্তা করুন যে বন্ধুত্বের মান কিভাবে রেখেছেন দেবগুপ্ত। তো যাই হোক বন্ধুরা, এই শশাঙ্কের সাথে এবার বেঁধে গেল রাজ্যবর্ধনের যুদ্ধ। কিন্তু প্রশ্ন, সব ঘটনা কিন্তু এখনো ওই একটা সালেই আছে, 606। কি একটা সাল দেখুন, কত ঘটনা ঘটে যাচ্ছে, সব একটা সালেরই ঘটনা, 606-এর ঘটনা। শশাঙ্কের সাথে রাজ্যবর্ধনের ব্যাপক যুদ্ধ হয়েছে, কিন্তু ঐতিহাসিকরা সঠিকভাবে এ যুদ্ধের ফলাফল বলতে পারেন না। আমাদের কাছে আসলে এ যুদ্ধের ফলাফলটা অতটা স্পষ্ট নয়, তবে বিভিন্ন মতে দেখা গিয়েছে যে যুদ্ধ করতে করতে শশাঙ্ক এবং রাজ্যবর্ধনের মধ্যে মিত্রতা স্থাপিত হয়, এবং মিত্রতা স্থাপিত হলে শশাঙ্ক নাকি রাজ্যবর্ধনকে গৌড়ে কি করেছিল? আমন্ত্রণ করেছিল শশাঙ্কের প্রাসাদে যে আপনি আসেন, এবং রাজ্যবর্ধন নাকি সত্যি শশাঙ্কের প্রাসাদে এসেছিলেন এবং সেখানেই নাকি শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করেছিল। তাহলে বন্ধুরা দেখুন যে অনেকে শশাঙ্ককে বিশ্বাসঘাতক বলেছেন, যেহেতু রাজ্যবর্ধনকে তার গৃহে ডেকে নিয়ে এসে হত্যা করেছে। আবার অনেক ঐতিহাসিক এই মতকে প্রাধান্যও দেয়নি। তো যাই হোক, যেভাবেই হোক না কেন, এই শশাঙ্ক কর্তৃক রাজ্যবর্ধনও নিহত হন, এবং এটাও কিন্তু 606 সালের ঘটনা। তাহলে বন্ধুরা দেখেন, পথ পরিষ্কার, শশাঙ্কের এক শত্রু গ্রহবর্ম, যাকে মেরে দিল দেবগুপ্ত, ঠিক আছে, এবং এই দেবগুপ্ত রাজ্যবর্ধনকেও মারতে চাইলো কিন্তু পারলো না। তো তার কারণ রাজ্যবর্ধনই আবার দেবগুপ্তকে মেরে দিল। তখন শশাঙ্কের সাথে রাজ্যবর্ধনের যুদ্ধ হলো, কিন্তু সে যুদ্ধে আসলে ফলাফল ক্লিয়ার না, তাদের মধ্যে নাকি মিত্রতা স্থাপিত হয়, এবং আমরা দেখতে পেলাম একটা পর্যায়ে যে এই রাজ্যবর্ধন শশাঙ্কের গৃহে প্রবেশ করেছিল এবং শশাঙ্ক সেখানে নাকি রাজ্যবর্ধনকে হত্যা করেছিল। বন্ধুরা, তাহলে শশাঙ্কের আরেক বড় শত্রু রাজ্যবর্ধন, সেও মরে গেল। তাহলে শশাঙ্ক এমন একজন ব্যক্তি যিনি তার ক্ষমতা কিন্তু বাংলায় সীমাবদ্ধ রেখেছিলেন না। তিনি কিন্তু এতটা বেশি পাওয়ারফুল হয়ে উঠেছিলেন যে উত্তর ভারতের মতো রাজনীতিতে, কেন্দ্রীয় রাজনীতিতেও তিনি কি করেছিলেন? তিনি কিন্তু হস্তক্ষেপ করেছিলেন। বন্ধুরা, যেই না রাজ্যবর্ধনের মৃত্যু হলো, রাজ্যবর্ধনের মৃত্যুর সাথে সাথে সিংহাসনে বসলেন রাজ্যবর্ধনের ছোট ভাই হর্ষবর্ধন। কে বসলেন? হর্ষবর্ধন সিংহাসনে বসলেন, ঠিক আছে, রাজ্যবর্ধনের ছোট ভাই হর্ষবর্ধন। তাহলে হর্ষবর্ধনের বড় ভাই রাজ্যবর্ধন। আর এই হর্ষ রাজ্য বা রাজ্যশ্রী, তাদের বাবার নাম নিশ্চিত আপনাদের মনে আছে, তাদের বাবার নাম কিন্তু প্রভাকর বর্ধন। তাদের বাবার নাম কি ছিল? প্রভাকর বর্ধন, এই পুষ্যভূতি রাজ। তো হর্ষবর্ধন সিংহাসনে বসলেন, সে সালটাও কিন্তু 606। তাহলে দেখেন, আমরা এখনো 607-এ উঠতে পারিনি, আমরা সেই 606-এই পড়ে আছি, কিন্তু কত ঘটনা ঘটে গেল 606-এর মধ্যে। বন্ধুরা, হর্ষবর্ধন সিংহাসনে বসে শপথ নিয়েছিলেন কি বলে জানেন? তিনি শপথ নিয়েছিলেন পৃথিবীকে গৌর শূন্য করবেন। তিনি শপথ নিয়েছিলেন যে তিনি পৃথিবীকে কি করবেন? পৃথিবীকে তিনি গৌর শূন্য করবেন। আর পৃথিবীকে সেই গৌর শূন্য করার মানে, অর্থাৎ এই যে গৌর, যেটাকে আমরা গৌর বলছি, যেটাকে গৌরব উচ্চারণে বলা হয়, সে গৌর বা গৌর যাই হোক, এই গৌর অঞ্চলটাকে কি করবেন? তিনি পৃথিবী শূন্য করে দিবেন। কারণ এতটা রাগ হয়েছে হর্ষবর্ধনের, তার কারণ যে এই শশাঙ্কের কারণে এই হর্ষবর্ধন হারিয়েছে তার ভগ্নিপতিকে,
তার ভগ্নিপতির নাম নিশ্চিত মনে আছে, গ্রহবর্ম। হ্যাঁ, এ খবর শুনে অসুস্থ হয়ে মারা গেলেন হর্ষের বাবা প্রভাকর বর্ধন। এই শশাঙ্ক আবার হর্ষের বড় ভাই রাজ্যবর্ধনকেও হত্যা করেছে। এমনকি এই শশাঙ্কের বন্ধু তাদের বোন রাজ্যশ্রীকে কারাগারে বন্দি করে রেখেছেন। তাহলে বন্ধুরা কতটা রাগ হতে পারে, কতটা আসলে বিদ্বেষ জন্ম নিতে পারে হর্ষবর্ধনের মনে এই শশাঙ্কের উপরে, চিন্তা করেন। তাই তো তিনি বলেছিলেন পৃথিবীকে গৌর শূন্য করে দেবেন কিন্তু কে, এই হর্ষবর্ধন। এটা ছিল তার শপথ। এবং হর্ষবর্ধন সিংহাসনে বসেই তিনি কি করলেন, তিনি চলে গেলেন আসলে সেই কনৌজের দিকে, এবং কনৌজের কারাগার থেকে তিনি তার ভগ্নী রাজ্যশ্রীকে উদ্ধার করলেন। তাহলে হর্ষবর্ধন তার বোন রাজ্যশ্রীকে কি করলেন, রাজ্যশ্রীকে উদ্ধার করলেন। এবং উদ্ধার করবার পরে হর্ষবর্ধন কি করলেন, আক্রমণ করলেন আমাদের গৌড় রাজ্য শশাঙ্ককে। বন্ধুরা এই 606 সাল থেকে আবার শশাঙ্কের সাথে যুদ্ধ বেঁধে গেল মহারাজ হর্ষবর্ধনের। তাহলে দেখেন কি একটা অবস্থা। শশাঙ্ক কি পাপ করেছে নাকি এই গৌড়ের স্বাধীনতা এনে বাংলাকে স্বাধীন করে? এই স্বাধীন হলো 606-এ, তারপর থেকে কত ঘটনা। জিষ্টুকে আবার বলি, ঘটনাটা কি ঘটলো। প্রথমে মরল গ্রহবর্ম, মৌখরীরাজ গ্রহবর্মের মৃত্যুর পরে কি হলো আমরা দেখলাম। তারপরে মনে করেন যে পুষ্যবতী রাজ প্রভাকর বর্ধন, এগুলো শুনে অসুস্থ হয়ে তিনিও মারা গেলেন। তারপরে মরলকে প্রভাকরের বড় ছেলে রাজ্যবর্ধন, ঠিক আছে, আর তাদের একটা মেয়ে, সেও কারাগারে বন্দি থাকলো। কি একটা অবস্থা। তারপরে হর্ষবর্ধন বসলেন, সব শালি বলেছে এক, এবং তিনি বসে কি করলেন, তিনি কিন্তু আবার আক্রমণ করলেন কাকে, শশাঙ্ককে। তাহলে শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে এবার বেঁধে গেল যুদ্ধ। বন্ধুরা এই যুদ্ধটাও আমাদের কাছে আসলে অস্পষ্ট। ঐতিহাসিকরা এই যুদ্ধ সম্পর্কেও আসলে মানে কোনো সঠিক কথা বলতে পারেন না। এ যুদ্ধে কি হয়েছিল সেটাও আসলে বলা কঠিন। তবে তারপরে তো ইতিহাস থেমে থাকবে না। ঐতিহাসিকরা বা গবেষকরা বিভিন্ন গবেষণা করে তো একটা মতে পৌঁছেছেন। আসেন সে মতটা আমি দেখাবো। তার আগে বন্ধুরা যারা লাইভে আছেন, ক্লাসটা কেমন লাগছে, আপনারা কি বুঝতে পারছেন কিনা, আপনারা আমার কথাগুলো শুনতে পারছেন কিনা, সব ঠিকঠাক আছে কিনা, প্লিজ আমাকে একটু কমেন্ট করে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা লাইভে আছেন বা যারা আমার কথাগুলো শুনছেন, তারা সব ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমি আবারও বলছি বন্ধুরা, সবাইকে প্লিজ আমার লাইভটা আপনারা শেয়ার করে দিন, যেন আপনাদের বন্ধু বান্ধবরাও এই ক্লাসটি দেখতে পারে। আবারও বলছি, দয়া করে আপনারা আমার ক্লাসটা একটু শেয়ার করে দিন আর কি, ঠিক আছে? তাহলে আমি খুশি হব আর কি, এটুকু আপনাদের প্রতি আমার আসলে অনুরোধ। তো বন্ধুরা তাহলে দেখেন, শশাঙ্কের সাথে বেঁধে গেল হর্ষবর্ধনের যুদ্ধ, মহারাজ হর্ষবর্ধনের যুদ্ধ। কিন্তু আমি আবার বলে বসছি যে যুদ্ধে কি হলো সেটা তো সঠিক জানা যায় না। তো যাই হোক, তাহলে একটা সালেই আমরা আছি 606-এ, এবং কত কিছু আমরা দেখলাম বন্ধুরা। যে 606-এ শশাঙ্ক প্রথম বাংলার স্বাধীনতা আনলেন, শশাঙ্ক বন্ধুত্ব করলেন দেবগুপ্তের সাথে। সেই দেবগুপ্ত মৌখরীরাজ শশাঙ্কের শত্রু গ্রহবর্মকে পরাজিত নিহত করলেন। এবং এ খবরে কিন্তু প্রভাকর বর্ধন, পুষ্যবতী রাজ প্রভাকর বর্ধন মরে গেল, তার বড় ছেলে রাজ্যবর্ধন সিংহাসনে বসে যুদ্ধ বাঁধালো। কিন্তু বন্ধুরা পরে শশাঙ্কের ছলচাতুরি হোক আর যেটাই হোক, সে রাজ্যবর্ধনও কিন্তু মারা গেল। রাজ্যের পরে বসলো হর্ষবর্ধন। হর্ষ বসেই পৃথিবীকে গৌর শূন্য করার শপথ নিয়ে সে বোন রাজ্যশ্রীকে কনৌজের কারাগার থেকে উদ্ধার করে লিপ্ত হলেন শশাঙ্কের সাথে যুদ্ধে। এই সালটাও 606। এবার আসেন কি হয়েছিল সে যুদ্ধে আমরা একটু দেখতে চাই, বা আমরা একটু জানবার চেষ্টা করি। এটা আমি মুছে ফেললাম বন্ধুরা। আসুন কি হয়েছিল সেটা আমরা একটু জানি, বুঝি বা জানবার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, তাহলে শশাঙ্ক বাংলার স্বাধীনতা এনেছিলেন তো 606 খ্রিস্টাব্দে, এটা তো আমরা দেখলাম, জানলাম। অনেক বছর পরে চলেন তো, আর কিন্তু কিছু জানি না আমরা এতটুকু জানি যে যুদ্ধ বেঁধে গেল শশাঙ্ক ভার্সেস হর্ষবর্ধন, ঠিক আছে? এই যুদ্ধটা বেঁধে গেল 606, কিন্তু ঐতিহাসিকরা কিছু আর বলতে পারেন না কি হয়েছিল এই যুদ্ধে। তো আমরা অনেক বছর পরে চলেন একটু চলে যাই
606 থেকে বন্ধুরা আমরা 638 খ্রিস্টাব্দে চলে যাই। কত খ্রিস্টাব্দে? 638 খ্রিস্টাব্দে, আনুমানিক 638। ইতিহাসে এই সময়কার সালগুলো লেখার আগে অবশ্যই আনুমানিক বলতে হবে, হ্যাঁ। 638 খ্রিস্টাব্দে। এখন আপনাদের প্রশ্ন যে আপনি কেন 606 থেকে 638-এ চলে গেলেন, ব্যাপারটা কি? শোনেন, 638-এ একজন এসেছিলেন এই ভারতবর্ষে, আর তার নামটা ছিল বন্ধুরা হিউয়েন সাং। হিউয়েন সাং, এই হিউয়েন সাং তিনি একজন চীনা পরিব্রাজক ছিলেন। তিনি একজন কি ছিলেন? চীনা পরিব্রাজক ছিলেন। এবার আমি যে কথাটা বলবো, এই কথাটা শুনলে তো আপনাদের চোখ ছানাবড়া হয়ে যাবে। কেন? আসেন বলি। এই হিউয়েন সাং কার রাজসভায় এসেছিল জানেন? এই হিউয়েন সাং না হর্ষবর্ধনের রাজসভায় এসেছিল। হর্ষবর্ধনের রাজসভায় এসেছিল। ওরে আমার কপাল! তার মানে 638 খ্রিস্টাব্দেও পুষ্যবতী রাজ কে ছিলেন? হর্ষবর্ধন। তার মানে শশাঙ্ক তো হর্ষবর্ধনকে মারতে পারেনি। তাহলে বুকের মধ্যে কিন্তু আমাদের আনচান উঠে গেল, মনের মধ্যে আনচান করতে শুরু করলো যে তাহলে কি হলো? তাহলে কি হর্ষবর্ধন শশাঙ্ককে মেরে দিয়েছিল? আমাদের প্রথম স্বাধীন রাজা, বাংলার ইতিহাস যাকে দিয়ে শুরু হয়েছে স্বাধীন বাংলার, তাকে কি মেরে ফেলেছিল হর্ষবর্ধন? মনের মধ্যে তো আনচান করে উঠল। বন্ধুরা, এটা তো স্পষ্ট হলো যে 638-এ হিউয়েন সাং এসেছিলেন এই ভারতবর্ষে। তিনি কার রাজসভায় এসেছিলেন? হর্ষবর্ধনের রাজসভায়। এটা তো প্রমাণিত হলো যে শশাঙ্ক হর্ষবর্ধনকে তো মারতে পারেনি, কারণ 638 এই ঘটনার প্রায় 32 বছর পরে আমরা চলে গিয়েছি। 32 বছর পরে হর্ষবর্ধন বেঁচে আছে। বন্ধুরা আসেন এবার আমি বলি, এই হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজসভায় এসে তিনি ছিলেন, এবং এই হিউয়েন সাং কিন্তু একটা পর্যায়ে শশাঙ্কের বর্ণনা দিয়েছিলেন। হিউয়েন সাং প্রথম কি বলেছে? আসেন আপনারা কোটেশনটা নোট করেন, মানে মাথায় রাখেন, মেমোরিতে নেন যে হিউয়েন সাং প্রথম কি বলেছেন। হিউয়েন সাং প্রথম বলেছেন যে 606 খ্রিস্টাব্দ থেকে 6 বছর কাল, 606 খ্রিস্টাব্দ থেকে 6 বছর কাল আমার মহারাজ হর্ষবর্ধন সে শশাঙ্কের সাথে যুদ্ধ করেছেন, এবং 6 বছর যুদ্ধ করে হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করেছেন। ওমা, ব্যাপারটা কেমন? ব্যাপারটা তাহলে এমন যে শশাঙ্ক তো পরাজিত হয়ে গেছিল, এই হর্ষবর্ধন কয় বছর যুদ্ধ করছে? 6 বছর যুদ্ধ করেছিল শশাঙ্কের সাথে। তাও মানতে হবে বুকের পাটা আছে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের। এই হর্ষবর্ধনের সাথে, কেন্দ্রীয় শক্তির সাথেও 6 বছর যুদ্ধ করেছে, কিন্তু পরক্ষণে তো মন খারাপ হয়ে গেল, শশাঙ্ক তো হেরে গিয়েছে 6 বছর যুদ্ধ করে। এটা কার বর্ণনায় শুনলাম? এই চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বর্ণনায় শুনলাম। তাহলে বন্ধুরা, তাহলে 606 থেকে 6 বছর যুদ্ধ করা মানে কি? 606 থেকে 6 বছর যুদ্ধ করা মানে কি? 612 খ্রিস্টাব্দে তাহলে কার পতন ঘটে? খুব স্বভাবতই 612 খ্রিস্টাব্দে শশাঙ্কের পতন হয়েছে, এই হর্ষবর্ধনের হাতে যুদ্ধে হেরে গেছে, বাংলা পরাধীন হয়েছে। এটাই তো মানতে হবে। কিন্তু জ্ঞানজাম পেকে গেছে এক জায়গাতে। জ্ঞানজাম পেকে গিয়েছে বন্ধুরা একটা জায়গাতে। জ্ঞানজামটা কি শুনবেন? জ্ঞানজামটা হলো, জ্ঞানজাম কেন বলছি শোনেন। 619 খ্রিস্টাব্দে শশাঙ্কের একটা তাম্র শাসন পাওয়া গিয়েছে, গঞ্জম তাম্র শাসন। কি তাম্র শাসন? গঞ্জম তাম্র শাসন। এখন প্রশ্ন, এই যে গঞ্জম তাম্রশাসন, তাহলে এটা কি হলো? এটা একটা জ্ঞানজাম পাকায় দিল। কেন জ্ঞানজাম পাকায় দিল? কারণ বন্ধুরা, তাম্রশাসন মানে তামার পাত্রে উৎকীর্ণ কিছু কথা লেখা। আসলে তৎকালীন সময়ে স্বাধীন রাজারা তামার পাত্রে কিছু করলে সেখানে লিখে রাখতেন। এখন দেখেন না, আমাদের প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রীরা যদি কিছু করেন, দেখেন না পাথরে খোদাই করে লেখা থাকে যে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমক প্রধানমন্ত্রী বা অমক মন্ত্রী, বা এটা উদ্বোধন করলেন অমক মন্ত্রী। এখন যেমন লেখা থাকে পাথরে খোদাই করে, সে সময় তামার পাত্রে লেখা থাকতো। আর তাম্রশাসন একমাত্র স্বাধীন রাজারাই উৎকীর্ণ করতে পারতেন।
তাম্র শাসন একমাত্র স্বাধীন রাজারাই উৎকীর্ণ করতে পারেন। তাহলে এই গঞ্জম তাম্র শাসন যে পাওয়া গিয়েছে 619 খ্রিস্টাব্দে, এই তাম্র শাসনটা কার? আমরা জানলাম এই তাম্র শাসন শশাঙ্কের। এবার তো ভেজাল পেকে গেল বন্ধুরা। হিউয়েন-সাং বলল যে হর্ষবর্ধন 6 বছর যুদ্ধ করে শশাঙ্ককে কি করে দিছে? পরাজিত করে দিছে। তাহলে ধারণা করতে হবে 612তে শশাঙ্ক পরাজিত, আরো 1 বছর বাড়ায় নেই, ধরলাম 613তে পরাজিত। আপনার মন ভালো লাগতেছে না? আরো নেই, 614তে নয় পরাজিত, মেনে নিলাম। কিন্তু তারপরেও তো 5 বছর পরে 619-এ শশাঙ্কের তাম্রশাসন কিভাবে পাওয়া যায়? ব্যাপার কি? তাহলে হিউয়েন-সাং মনে মিথ্যা কথা বলছে, কারণ 619-এও যে শশাঙ্ক স্বাধীন রাজা ছিল সেটা তার গঞ্জম তাম্রশাসন বলে দেয়। বন্ধুরা, আসলে হিউয়েন-সাং চীনা মানেই ভেজাল, বুঝতে পারছেন? চীনা মানেই ভেজাল। একটু পরে হিউয়েন-সাং আবার কি বলছেন একটা জায়গা শোনেন। একটু পরে হিউয়েন-সাং একটা জায়গা বলেছিলেন যে 637 খ্রিস্টাব্দের কিছু পূর্বে, 637 খ্রিস্টাব্দের কিছু পূর্বে শশাঙ্ক নাকি, ভারতে একটা জায়গা ছিল গয়া, সেই গয়া নামক স্থানে একটা বৃক্ষ ছিল, বোধি বৃক্ষ। এটা বৌদ্ধদের খুব পবিত্র বৃক্ষ, কারণ গৌতম বুদ্ধ এই বৃক্ষের নিচে বসেই দিব্য জ্ঞান লাভ করেছিলেন। এই শশাঙ্ক নাকি তিনি কি করেছিলেন? তিনি নাকি এই গয়ার বোধি বৃক্ষটা কেটে দিয়েছিলেন। শশাঙ্ক এই গয়ার বোধি বৃক্ষটা নাকি কি করে দিয়েছিলেন? কেটে দিয়েছিলেন। ঠিক আছে, আবার স্থানীয় ওখানকার এক বৌদ্ধ মন্দির থেকে তিনি বৌদ্ধ মূর্তিও বের করে দিয়েছিলেন। আর এর ফলে নাকি শশাঙ্কের গায়ে ক্ষত পসরা হয়, মাংস পচে যায়, এবং আনুমানিক এই 637-এর সমসাময়িক এরকম সময়ে শশাঙ্ক মারা যান। কিন্তু মৃত্যু মানে হিউয়েন-সাং বলতেছে যে 637-এর কিছুকাল পর্যন্ত শশাঙ্ক স্বাধীন বাংলার ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি ওই যে বোধিবৃক্ষ কাটা দিলেন, মন্দির থেকে মূর্তি বের করে দিলেন, বৌদ্ধ মন্দির, এতে করে নাকি তার গায়ে ঘা পস্ত্র সৃষ্টি হলো, ক্ষত সৃষ্টি হলো, তিনি নাকি মারা গেলেন। তাহলে দেখেন, এই হিউয়েন-সাং এক সময় বলল যে আমার মহারাজ হর্ষ তিনি নাকি 6 বছর যুদ্ধ করে তিনি নাকি শশাঙ্ককে পরাজিত করছিলেন, 606 থেকে 6 বছর যুদ্ধ করে। একটু পরেই আবার হিউয়েন-সাং তার একটা বর্ণনাতে বলেছে 637 পর্যন্ত শশাঙ্ক ক্ষমতায় ছিলেন, বা 637-এর কিছুকাল পূর্ব পর্যন্ত, হ্যাঁ আনুমানিক শশাঙ্ক ক্ষমতায় ছিলেন। তাহলে আপনারা এবার বলেন কোন দিকে যাবেন? এই হিউয়েন-সাং এক মুখে দুই কথা বলে বসছে। একবার বলতেছে যে 6 বছর যুদ্ধ করে হর্ষ পরাজিত করলো শশাঙ্ককে, একটু পরে আবার বলতেছে যে কি হয়েছে, এই শশাঙ্ক নাকি 637 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। কিন্তু শশাঙ্ক যে আসলেই 637 পর্যন্ত ক্ষমতায় ছিলেন এটাকেই আমরা সত্য বলে ধরে নেই। তার কারণ হচ্ছে, যেহেতু 619-এ শশাঙ্কের একটা তাম্রশাসন পাওয়া গিয়েছিল, তার মানে শশাঙ্ক তো 619-এও স্বাধীন ছিল। তাহলে হিউয়েন-সাংয়ের প্রথম বিবরণটা অতিরঞ্জন। আর একটা কথা বলে নেই বন্ধুরা, এই যে প্রভাকর বর্ধন, তার বড় ছেলে রাজ্যবর্ধন, বা ছোট ছেলে যিনি সুদীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন হর্ষবর্ধন, এরা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। এরা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। আর তাদের রাজসভায় হিউয়েন-সাং এসেছিলেন, সেই হিউয়েন-সাংও তো বৌদ্ধ ধর্মাবলম্বী, চীনা বৌদ্ধ ধর্মাবলম্বী। সুতরাং এক বৌদ্ধ আর এক বৌদ্ধকে টেনে কথা বলবে, এটাই খুব স্বাভাবিক। আর যেহেতু হিউয়েন-সাং হর্ষের রাজসভায় এসছে, সুতরাং সে তো হর্ষের উচ্চ প্রশংসা করবে, এটাই স্বাভাবিক। তাই প্রথম তিনি যেটা বলেছিলেন যে আমার মহারাজ হর্ষ 6 বছর যুদ্ধ করে গৌড় জয় করেছিলেন, এটা অতিরঞ্জন কথা হতে পারে। তো ঐতিহাসিকরা এই সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলেছেন যে হয়তো শশাঙ্ক এবং হর্ষবর্ধনের যুদ্ধ হয়েছে, হয়তোবা যুদ্ধে শশাঙ্ক পরাজিত হয়েছে, কিন্তু একটা সময় হয়তোবা হর্ষবর্ধন কেন্দ্রে ফিরে গিয়েছেন। ঠিক আছে, তিনি কেন্দ্রে ফিরে গিয়েছেন, শশাঙ্ক বাংলায় স্বাধীনভাবে থেকে গিয়েছেন, মানে হয়তো হেরে গিয়েও তিনি কি করেছেন, স্বাধীনভাবে থেকে গিয়েছেন। হর্ষবর্ধন হয়তো আসলে শশাঙ্ককে পরাজিত করেছেন, কিন্তু কোনো হয়তো কারণবশত সে চলে গিয়েছেন, ফলে শশাঙ্ক অটোমেটিক অটোপাসের মতো আসলে স্বাধীনভাবেই কি করেছে, গৌড়কে শাসন করেছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এই এখন পর্যন্ত এটুকুই বুঝলাম। আর আরেকটা কথা বলে নেওয়া ভালো, শশাঙ্ক কিন্তু শৈব ছিলেন। ঠিক আছে, শৈব অর্থাৎ শিবের উপাসক। আর আমরা জানি
হিন্দু ধর্মের একজন দেবতা হচ্ছেন শিব। সুতরাং শশাঙ্ক হিন্দু ছিলেন এবং শিবের উপাসক ছিলেন। তাহলে শশাঙ্ক কিন্তু হিন্দু, আর ওইদিকে ওই যে হর্ষবর্ধন, রাজ্যবর্ধন, প্রভাকর বর্ধন বা হিউয়েন সাং তারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। তাহলে এত সময় আমরা যে বিষয়টা পড়লাম বন্ধুরা, তাতে করে আমরা শশাঙ্ক সম্পর্কে একটা ধারণা নেবার আমরা চেষ্টা করলাম। এবং আমরা এক কথায় যেটা দেখলাম, আমরা যদি সামারাই করি, যে আমরা প্রথমে দেখেছি যে শশাঙ্ক কিন্তু প্রথমে একজন সামন্ত রাজা ছিলেন। কি রাজা ছিলেন? একজন সামন্ত রাজা ছিলেন। তাকে মহাসামন্ত উপাধি আমরা তার পেয়েছি। তার মানে সামন্ত রাজা প্রথম জীবনে, স্বাধীন ছিলেন না। দ্বিতীয়ত দেখেছি তিনি গৌড়ের স্বাধীনতার ঘোষণা করেছিলেন কত খ্রিস্টাব্দে? 606 খ্রিস্টাব্দে। তাহলে আমরা দেখেছি যে গৌড় মানে বাংলা অঞ্চল, সো বাংলার প্রথম স্বাধীন রাজাই তার মানে শশাঙ্ক। তিনি স্বাধীনতা এনেছিলেন বাংলার 606 খ্রিস্টাব্দে। এখান থেকে আরেকটা আমরা তথ্য জানতে পারি বন্ধুরা, শশাঙ্কের রাজধানী ছিল কিন্তু কর্ণ সুবর্ণ। কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। এটা বর্তমান যে মুর্শিদাবাদ আছে পশ্চিমবঙ্গের, সেই মুর্শিদাবাদের মধ্যে কিন্তু বন্ধুরা কর্ণ সুবর্ণ। তাহলে শশাঙ্কের রাজধানী আমরা কি বলেছি? শশাঙ্কের রাজধানী বলেছি কিন্তু আমরা কর্ণ সুবর্ণ। এটা বর্তমান কার মধ্যে আছে? মুর্শিদাবাদের মধ্যে রয়েছে। এবং 4 নম্বর আরেকটা জিনিস আমরা জানতে পারি, অনেক ঐতিহাসিক বলেছিলেন কি শশাঙ্কের নাকি আরেকটা নাম তারা পেয়েছেন, নরেন্দ্রগুপ্ত। নরেন্দ্রগুপ্ত, হ্যাঁ, শশাঙ্কের আরেকটা নাম। এটা 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 স্পষ্ট না, অনেক ঐতিহাসিক মনে করেন যে শশাঙ্কের অপর নাম নরেন্দ্রগুপ্ত। তাহলে প্রথম জীবনে তিনি সামন্ত রাজা ছিলেন, এবং আমরা এটাও বলেছি কিন্তু আজকের ক্লাসের শুরুতে যে তিনি মৌখরীদের অধীনে, হ্যাঁ, তিনি মৌখরীদের অধীনে ধারণা করা হয় যে তিনি সামন্ত রাজা ছিলেন, এবং এই মৌখরীদের কাছ থেকে তিনি 606-এ গৌড়ের স্বাধীনতা আনয়ন করেছিলেন। তার রাজধানী বলেছি কর্ণ সুবর্ণ। আমি বলেছি তার অপর নাম, বা অনেক ঐতিহাসিক বলেছেন তার অপর নাম নাকি নরেন্দ্রগুপ্ত। এবং আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তার সম্পর্কে পেয়েছি যে তার গঞ্জম তাম্রশাসন। কি তাম্রশাসন? তার গঞ্জম তাম্রশাসনের কথা আমরা জেনেছি। হ্যাঁ, এই তাম্রশাসনটা কত সালের ছিল? 619 খ্রিস্টাব্দের ছিল গঞ্জম তাম্রশাসন, এটা আমরা জানলাম। বন্ধুরা আরেকটা বিষয় শশাঙ্ক সম্পর্কে আমাদের জানতে হবে যে তিনি সনাতন ধর্মাবলম্বী, মানে তিনি শৈব ছিলেন, শিবের উপাসক তিনি কিন্তু ছিলেন। আর বন্ধুরা তাহলে আজকের পড়াতে আপনারা বুঝলেন যে শশাঙ্কের সাথে কিন্তু আসলে গ্রহবর্মেরও তেমন ঝামেলা হয়নি। তারপরে প্রভাকর বর্ধনেরও তেমন ঝামেলা হয়নি। রাজ্যবর্ধন, যাকে আসলে বলা হয় যে ছলচাতুরি করে নাকি শশাঙ্ক তাকে মেরেছিল, তার সাথেও তেমন ঝামেলা হয়নি। তাহলে শশাঙ্কের সবচেয়ে বেশি সময় যুদ্ধ কার সাথে হয়েছিল? হিউয়েন-সাংয়ের ওই বর্ণনা মেনে নিলে 6 বছর যুদ্ধ হয়েছিল হর্ষবর্ধনের সাথে। তাই পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে যে উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বীকে, আপনারা বলবেন উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু হর্ষবর্ধন, কারণ হর্ষবর্ধনের সাথেই তার বেশি সময় কি করতে হয়েছে? ক্ষেপণ করতে হয়েছে। তাই উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা কি বলবো? প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা বলে বসি কিন্তু হর্ষবর্ধনকে। ঠিক আছে, আর একটা জিনিস আমরা শিখলাম যে এই হর্ষবর্ধনের সভায় কে এসেছিলেন? হিউয়েন-সাং। তাহলে শশাঙ্ক সম্পর্কে জানা যায় কার বিবরণ থেকে? হিউয়েন-সাং এর বিবরণ থেকে শশাঙ্ক সম্পর্কে জানা যায়। আর একটা তথ্য আমরা এখান থেকে নিতে পারি বন্ধুরা, যে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। মাথায় রাখবেন বন্ধুরা, এই বাণভট্ট হর্ষবর্ধনের একটি জীবনী লিখেছিল, হর্ষচরিত। তাহলে যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে হর্ষচরিত, এই হর্ষচরিত কে রচনা করেছিলেন? বাণভট্ট। ক্লিয়ার? হর্ষচরিত কে রচনা করেছিলেন? আমরা বলে বসি যে এই হর্ষচরিত রচনা করেছিলেন বাণভট্ট কার সভাকবি? আপনারা বলবেন হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের রাজসভায় কে এসেছিল? হিউয়েন-সাং। আর বন্ধুরা লাস্ট আমরা যেটা জানলাম শশাঙ্ক থেকে, যে শশাঙ্ক আনুমানিক 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি ছিলেন, বাংলার স্বাধীন নরপতি ছিলেন। তাহলে 606 থেকে শুরু করে প্রায় 637 সময়কাল পর্যন্ত শশাঙ্ক কিন্তু স্বাধীন বাংলার নরপতি ছিলেন। তাহলে বাংলার স্বাধীন ইতিহাস শুরুই হলো কাকে দিয়ে? শশাঙ্ককে দিয়ে। কত খ্রিস্টাব্দ থেকে? 606 খ্রিস্টাব্দ থেকে। তাহলে বন্ধুরা আমরা শশাঙ্ক সম্পর্কে কিন্তু বেশ একটা সাম্যক ধারণা আমার বিশ্বাস আমরা পেলাম। আর একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, 606 খ্রিস্টাব্দ, এটা শতাব্দীতে বললে কিন্তু সপ্তম শতক। কত হবে? সপ্তম শতক।
হ্যাঁ, তার কারণটা কেন এটা আমি বললাম, অনেক সময় আমাদের বিসিএস প্রিলিমিনারিতে এরকম চলে আসে। যদি কখনো প্রশ্ন, আমরা সাধারণত বলি শশাঙ্ক কত খ্রিস্টাব্দে স্বাধীন গৌড়ের অধিপতি হয়েছেন, 606-এ, কিন্তু যদি বলে কত শতকে হয়েছেন, তখন ভেজাল পাকতেই পারে। হ্যাঁ, কারণ সবসময় শতকটা 100 বছর আগিয়ে ধরা হয়, তাহলে 600-র কোঠাটা ছিল সপ্তম শতক, আর 700 সালের দিকে ওটা অষ্টম শতক হয়েছে। যেমন বন্ধুরা, এটা 2000-এর কোঠায় আছে, তাই না, 2021 সাল, তাহলে এটা বা সামনের বছর হবে 2022 সাল বা 23 সাল। হ্যাঁ, তো এভাবে এই 2000-এর কোঠাটা হবে একবিংশ শতক। এই 2000-এর কোটাটা কত হবে, একবিংশ শতক। তার মানে 2099 সাল পর্যন্ত আসলে কি হবে, এই 2000, আমরা হয়তো ততদিন বেঁচে থাকবো না, কিন্তু পৃথিবীতে যেদিন 2099 সাল আসবে সেই সময় পর্যন্ত কি হবে বন্ধুরা, সেই সময় পর্যন্ত একবিংশ শতক হবে। তারপরে তো আবার দ্বাবিংশ শতকে পড়ে যাবে। তাহলে আমরা যেমন বর্তমানে একবিংশ শতকে বাস করি, তেমনি 606 থেকে আসলে 699 সময় পর্যন্ত ছিল সপ্তম শতক। ঠিক আছে, তাহলে শশাঙ্ক কোন শতকে বাংলাকে স্বাধীন করেছিলেন? আপনারা এখানেও আরেকটা তথ্য জেনে গেলেন, সপ্তম শতকে তিনি কিন্তু স্বাধীন করেছিলেন। তার অপর নামটাও কিন্তু জেনেছেন, নরেন্দ্রগুপ্ত। আবারও বলে দেই যে উত্তর ভারতে তার সবচেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু হর্ষবর্ধন। আর তাছাড়া শুরুতে আরেকটা কথা বলেছিলাম যে অনেক ঐতিহাসিক বলেছেন শশাঙ্ক নাকি পরবর্তী গুপ্ত বংশীয় লোক। হ্যাঁ, মানে অনেক ঐতিহাসিক বলেছেন যে তিনি নাকি গুপ্তদের অধীনেই সামন্ত রাজা ছিলেন, কিন্তু আবার অনেকে বলেছেন না, তিনি মৌখরীদের অধীনে। তিনি কাদের অধীনে? তিনি মৌখরীদের অধীনে কি ছিলেন, মৌখরীদের অধীনে তিনি সামন্ত রাজা ছিলেন। যাই হোক, তাহলে বন্ধুরা বাংলার সবচেয়ে প্রথম ইতিহাস শশাঙ্ক দিয়ে আমরা শুরু করেছি। আশা করি আপনারা শশাঙ্ক সম্পর্কে বুঝেছেন। প্লিজ যারা লাইভে আছেন একটু কমেন্ট করুন, ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা, তারপরে আমি এগোবো। যারা আপনারা লাইভে আছেন, আবারও বলি লাইভটা দয়া করে শেয়ার করে দিন আমার। হ্যাঁ, আপনাদের কাছে এটুকু আমার রিকোয়েস্ট যে যারা লাইভে আছেন তারা আমার লাইভটা কি করে দিন, একটু শেয়ার করে দিন, যেন আপনাদের বন্ধু বান্ধবরা দেখতে পারে। আর বন্ধুরা, আজকে এই 606 থেকে 1204 পর্যন্ত আপনারা আমার ক্লাসটি করুন। আমার বিশ্বাস আজকের পর থেকে প্রাচীন বাংলার ইতিহাসে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। যে কোনো পরীক্ষাতে যে কোনো প্রশ্নই আসুক না কেন, আপনারা, আমার বিশ্বাস যে আজকের ক্লাসের পর থেকে সে প্রশ্নের উত্তর আপনারা প্রদান করতে পারবেন। তাহলে আমি আবারও বলতেছি যে যারা এই লাইভে যোগদান করছেন, হ্যাঁ, বা এখন লাইভে রয়েছেন, তাদের ক্লাসটা কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান, এবং আমার ক্লাসটা আপনারা শেয়ার করে দিন। আর আমি বলেছি ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত লাইভে থাকুন, তার কারণ আজকের ক্লাসটা হয়ে গেলে প্রাচীন বাংলার ইতিহাসে আপনাদের আর কোনো ঝামেলা আমার বিশ্বাস আপনাদের থাকবে না। তো বন্ধুরা, তাহলে দেখুন, প্রায় 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের ক্ষমতায় ছিলেন। ঠিক আছে, এবং শশাঙ্ক তিনি কিন্তু শাসক হিসেবে রাজ্যসীমা অনেক বিস্তার করেছেন। ঠিক আছে, রাজ্যসীমাও কিন্তু তিনি অনেক কি করেছেন, বিস্তার করেছেন। তার কারণ তিনি ওইদিকে মগধ এবং এদিকে প্রায় উড়িষ্যা, মগধ থেকে এদিকে প্রায় উড়িষ্যার উত্তরাঞ্চল তিনি মগধ এবং ওদিকে উড়িষ্যার উত্তরাঞ্চল পর্যন্ত তার রাজ্যসীমা কিন্তু বিস্তার করেছিলেন। এজন্য শশাঙ্ক শুধু প্রাচীন বাংলার একজন গুরুত্বপূর্ণ নরপতিও নয়, তিনি বাংলার প্রথম স্বাধীন শাসক হিসেবে এতটা বেশি পাওয়ারফুল হয়েছিলেন যে উত্তর ভারতের রাজনীতিতেও তিনি হস্তক্ষেপ করেছিলেন। তাছাড়া তিনি বাংলার সীমানাটাকেও কিন্তু সে আমলে ব্যাপক বিস্তার ঘটিয়েছিলেন। মগধ ওদিকে উড়িষ্যার উত্তরাঞ্চল পর্যন্ত তিনি বাংলার অধীনে নিয়ে এসেছিলেন। তো যাই হোক বন্ধুরা, বন্ধুরা এবার দেখুন শশাঙ্কের মৃত্যুর পরে, ধন্যবাদ, একজন বন্ধু শহীদুল ইসলাম কমেন্ট করেছেন, মনে হচ্ছে ক্লাসে বসে ক্লাস করছি। ধন্যবাদ শহীদুল ভাই আপনাকে। তো বন্ধুরা, এবার আমরা যে জায়গাতে চলে যেতে চাই সেটি হলো শশাঙ্কের মৃত্যু হলো 637 খ্রিস্টাব্দে। শশাঙ্কের মৃত্যু হয়েছে 637 খ্রিস্টাব্দের পূর্বকাল বা এরকম সময়ে আর কি, আনুমানিক। বন্ধুরা, তার মৃত্যুর পর থেকে বাংলার ইতিহাসে একটা অন্ধকার সময়। শশাঙ্কের মৃত্যুর পর থেকে বাংলার ইতিহাস একটি অন্ধকার সময়, একটি অন্ধকার যুগ। এবং শশাঙ্কের মৃত্যুর পরে আমাদের বাংলায় প্রায় 100 বছর, অবশ্যই এই কথাটার সাথে প্রায় লেখা লাগবে, প্রায় 100 বছর, প্রায় 100 বছর বাংলায় বিরাজ করে মাৎস্য ন্যায়
তাহলে শশাঙ্কের মৃত্যুর পরে 100 বছরকে কি বলা হচ্ছে? শশাঙ্কের মৃত্যুর পরে প্রায় যে 100 বছর, এই 100 বছরকে বলা হয় মাৎস্যন্যায়, যেটাকে আমরা আসলে অরাজক যুগ বলে থাকি। তাহলে শশাঙ্কের মৃত্যুর পরে প্রায় 100 বছর বাংলাতে কি বিরাজ করেছিল? প্রায় 100 বছর বাংলাতে বিরাজ করেছিল মাৎস্যন্যায়। মাৎস্যন্যায় বলতে অরাজকতা, মাৎস্যন্যায় বলতে বন্ধুরা আসলে এরকম বোঝানো হয় যে একটা বড় মাছের রাজত্ব, যেখানে বড় মাছ ছোট মাছকে ভক্ষণ করছে, যেখানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলছে, ধরেন বোয়াল মাছ পুঁটি মাছকে খেয়ে ফেলে, এরকম বোঝানো হচ্ছে। তাহলে শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় প্রায় 100 বছর বিরাজ করেছে কি? মাৎস্যন্যায় অবস্থা, অরাজক অবস্থা। বন্ধুরা আসলে এ সময় কি হয়েছিল জানেন? শশাঙ্কের মৃত্যুর পরে শশাঙ্কের যারা বিরোধী শক্তি ছিল তারা দেখা গিয়েছে একের পর এক আমাদের এই বাংলা অঞ্চলকে জয় করেছে। যদিও তারা বাংলা জয় করে খুব বেশি দিন তারা রাখতে পারেনি। যেমন কথা আছে যে শশাঙ্কের কিছু বিজিত অঞ্চল হর্ষবর্ধন, শশাঙ্কের মৃত্যুর পরে হর্ষবর্ধন কি করেছিল? জয় করে নিয়েছিল। তো যাই হোক, শশাঙ্কের মৃত্যুর পরে আমাদের বাংলার অনেক অংশ আসলে শশাঙ্কের যারা মানে শত্রু ছিল তাদের দখলে চলে যায়, কিন্তু তারাও দখল করে রাখতে পারেনি। এই অঞ্চলে অনেক স্বাধীন বংশের উদ্ভব ঘটে, তারা একের পর এক একটা বংশ ক্ষমতায় এসেছে, তাকে হত্যা করে আরেকটা বংশ ক্ষমতায় এসেছে, আবার আর ওদেরকে হত্যা করে আরেকটা বংশ ক্ষমতায় এসেছে। একটা মানে অরাজকতার যুগ, যেটাকে আইন শৃঙ্খলার অবনতি, যেটাকে আমরা এক কথায় বলি মাৎস্যন্যায়। তার মানে শশাঙ্কের মৃত্যুর পরে কেন্দ্রীয় কোনো শাসন গড়ে ওঠেনি, মানে একক কোনো শাসন গড়ে ওঠেনি। আজকে আমি রাজা হয়েছি, কালকে আপনি আমাকে মেরে আপনি হয়েছেন রাজা, পরশু অন্যরা আপনাকে মেরে তারা হয়েছে রাজা, তারপরে তাদের মানে একটা ম্যাসাকার অবস্থা বিরাজমান ছিল কিন্তু বাংলায়, যেটাকে বলা হচ্ছে মাৎস্যন্যায়। তাহলে শশাঙ্কের মৃত্যুর পরে প্রায় 100 বছর বাংলায় বিরাজ করেছে কি? মাৎস্যন্যায় অবস্থা, যেটাকে আমি বলছি অরাজক যুগ বা আইন শৃঙ্খলার অবনতি। বন্ধুরা একটা কথা কি জানেন, যে এই যে মাৎস্যন্যায় বা এই যে অরাজক অবস্থা, এই অরাজক অবস্থা তাহলে প্রায় কত বছর চলেছে? 100 বছর। একটা জিনিস এখান থেকে আপনারা একটু লক্ষ্য করবেন যে 637 মানে কিন্তু সপ্তম শতক, তাই না? 6-এর ঘর যেহেতু 100 বেশি ধরে, সপ্তম শতক। তাহলে যেহেতু 637-এর পর থেকে পরবর্তী 100 বছর, তার মানে 700 ঘরে পৌঁছে গিয়েছিল, তার মানে অষ্টম শতক। তার মানে দেখেন বন্ধুরা যে এই মাৎস্যন্যায় অবস্থাটা, এই মাৎস্যন্যায় অবস্থাটা বিরাজ করেছে সপ্তম এবং অষ্টম শতক। ক্লিয়ার আপনারা? এই মাৎস্যন্যায় অবস্থাটি বিরাজ করেছে সপ্তম এবং অষ্টম শতক। এটা কিন্তু আমাদের অনেকবার প্রিলিমিনারিতে এসেছে, লাস্ট সম্ভবত। তাহলে আমরা দেখলাম যে শশাঙ্কের মৃত্যুর পরে প্রায় 100 বছর চলেছে অরাজক যুগ, মাৎস্যন্যায়, আইন শৃঙ্খলার অবনতি, এবং এই অরাজক যুগটা চলেছে মূলত সপ্তম অষ্টম শতকে। সপ্তম অষ্টম শতকে বাংলায় বিরাজ করেছে কি? এই অরাজক যুগ বা মাৎস্যন্যায়ের যুগ। তাহলে বন্ধুরা এই মাৎস্যন্যায় যুগের অবসান কে ঘটালেন? কিভাবে বাংলায় শান্তি ফিরে এলো? কিভাবে বাংলায় স্থায়ী শাসন গড়ে উঠল? আসেন এবার বলবো কিভাবে গড়ে উঠলো। শুধু গড়ে উঠলো না, এবার যারা গড়ে উঠবে এই মাৎস্যন্যায়ের পরে তারা একটানা 400 বছর থাকবে, একটা দুটো বছর না। হ্যাঁ, আপনারা যে স্থায়ী শাসন পাচ্ছিলেন না, যে অরাজক যুগ পাচ্ছিলেন, ঠিক আছে প্রায় 100 বছর চলেছে, কিন্তু এই অরাজক যুগের পরে যারা এবার আসবে তারা কিন্তু আটিসাটি বেঁধেই আসছিল, প্রায় 400 বছর ছিল। আপনারা অলরেডি অনেকে বুঝে ফেলেছেন। আসেন আমরা যাই। তাহলে অরাজক অবস্থা, সেই মাৎস্যন্যায় অবস্থার অবসান ঘটিয়েছিলেন যার নাম আমরা পাই, তিনি হচ্ছেন গোপাল। তিনি হচ্ছেন গোপাল। তাহলে অরাজক অবস্থার অবসান কে ঘটিয়েছিলেন? বলা হয়ে থাকে হ্যাঁ যে গোপাল ঘটিয়েছিলেন। আর সেই গোপাল শুধু অরাজক অবস্থার অবসান ঘটাননি, তিনি কিন্তু আসলে প্রতিষ্ঠা করেছিলেন পাল বংশ। তিনি প্রতিষ্ঠা করেছিলেন কি বংশ? তিনি প্রতিষ্ঠা করেছিলেন পাল বংশ। তাহলে প্রথম প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। এখন অনেকে বলতে পারেন যে আচ্ছা আপনি গোপালকে হুট করে কই থেকে নিয়ে এলেন, তার ব্যাকগ্রাউন্ড কি? আসলে গোপালের ব্যাকগ্রাউন্ড অতটাও জানা যায় না, তবে ঐতিহাসিকরা যেটা বলেছেন যে গোপালের পিতা ছিলেন ব্যাপট। ব্যাপট
বন্ধুরা ব্যাপট মানে তার অর্থ তিনি ভয়ঙ্কর যোদ্ধা, পারদর্শী, সুদক্ষ যোদ্ধা। তো অনেক ঐতিহাসিক ধারণা করেছেন গোপালের পিতা যেহেতু ভালো যোদ্ধা, হ্যাঁ গোপালের পিতা যেহেতু ভালো যোদ্ধা, তাহলে পিতার মতো হয়তো গোপালও ভালো যোদ্ধা ছিলেন, আর তিনি যুদ্ধ করে সকল বিদ্রোহী রাজাদেরকে দমন করে বাংলায় শান্তি ফিরিয়ে আনেন, বাংলাকে একক শাসনের অধীনে আনেন। ঠিক আছে, এটাই অনেক ঐতিহাসিক বলেছে। তাছাড়া সে সময় একজন লামা তারনাথ নামে একজন সাহিত্যিক একটা সাহিত্যকর্মে আসলে একটা রূপকথার অবতারণা করেছিলেন। মানে গোপাল রূপকথা আসলে যদিও মানে সময়ের স্বল্পতা থেকে যায়, তারপরেও বলি যে লামা তারনাথ একটা গল্প লিখেছিলেন। তিনি লিখেছিলেন এক আগন্তুক হেঁটে যাচ্ছে, হুট করে একটা বাড়িতে থেকে কান্নার শব্দ পেলেন। তখন আগন্তুক থেমে দাঁড়ালেন, থেমে মানে দাঁড়িয়ে তিনি বলতেছেন যে বাসার মধ্যে ঢুকলেন, ঢুকে সবাইকে বললেন কাঁদতেছো কেন, কি হয়েছে তোমাদের, কেন কাঁদতেছো? তখন বাড়ির লোকজন বলল যে আমাদের অঞ্চল থেকে প্রতিদিন কোনো না কোনো ছেলেকে রাজা নির্বাচন করা হয়, তো আজকে আমার ছেলেকে রাজা নির্বাচন করা হয়েছে। আর এই রাজা যখন রাতের বেলা রাজপ্রাসাদে যায় তখন নাগ রাক্ষসী রাজাকে ভক্ষণ করে, তো আজকে আমার ছেলেকে রাজা বানানো হয়েছে, তার মানে আমার ছেলের আজকে শেষ দিন, আমার ছেলেকে নাগ রাক্ষসী খেয়ে ফেলবে। তখন সে আগন্তুক বলে ঠিক আছে, তোমার ছেলের পরিবর্তে যদি আমি আজকে রাজা হই তোমাদের কোনো আপত্তি? বলে না, ভালোই তো হন। তো ওই দিন সে আগন্তুক নাকি রাজা হয়েছিলেন, এবং রাতের বেলা যখন নাগ রাক্ষসী এই রাজাকে ভক্ষণ করতে উদ্যত হয়, রাজা নাকি তার মন্ত্রপুত একটা লাঠি দিয়ে নাগ রাক্ষসীকে বাড়ি মারে এবং নাগ রাক্ষসী মারা যায়। পরের দিন সকালে সবাই হতবম্ব, এই রাজা আগন্তুক রাজা বেঁচে আছেন, মরেছে নাগ রাক্ষসী, সবাই তো মানে বিস্মিত। এভাবে পরপর নাকি 7 দিন এই আগন্তুককে রাজা বানিয়ে রাখা হয়, কেউ নাকি তাকে হত্যা করতে পারে না। আর লামা তারনাথ এটাই গল্প সাজিয়ে বলেছে সেই আগন্তুকই নাকি গোপাল, যিনি কি করেছিলেন, যিনি বাংলায় স্থায়ী বংশ প্রতিষ্ঠা করেছিলেন, যিনি অরাজক অবস্থার অবসান ঘটিয়েছিলেন। তাহলে লামা তারনাথের গল্পটা রূপক গল্প, ঠিক আছে, রূপক গল্প। কিন্তু আমরা ঐতিহাসিকরা বলেছেন যে গোপালের পিতা ব্যাপট, আসলে সে ভয়ানক যোদ্ধা, তো তিনি আসলে কি করেছিলেন বিদ্রোহী রাজাদেরকে, গোপালের পিতা ব্যাপট যেহেতু ভয়ানক যোদ্ধা, সব পিতার মতো গোপালও ভালো মানের যোদ্ধা, তিনি বিদ্রোহী রাজাদেরকে দমন করে বাংলায় একটা শান্তি ফিরিয়ে এনেছিলেন। তাহলে যাই হোক, আমরা দেখলাম বাংলায় মাৎস্যন্যায় অবস্থার অবসানকে ঘটিয়েছিলেন, বাংলায় মাৎস্যন্যায় অবস্থার অবসান ঘটিয়েছিলেন গোপাল পাল, যিনি কিনা পাল বংশের প্রতিষ্ঠাতা। তাহলে আমরা এখান থেকে দেখলাম বন্ধুরা যে আমাদের পাল বংশ, আমাদের এই পাল বংশের প্রতিষ্ঠাতা কাকে দেখলাম আমরা? গোপাল পাল। ঠিক আছে, গোপাল পাল। বন্ধুরা বাজারে প্রচলিত বইতে দেখা যায় পাল বংশ প্রতিষ্ঠার সাল দেখায় 750। বন্ধুরা তা না, বাংলাদেশের প্রাচীন কিছু ইতিহাস গ্রন্থ যদি আমরা পড়ে থাকি, আমরা দেখব পাল বংশ আসলে প্রতিষ্ঠা হয়েছিল 756 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? দেখা যায় গোপাল ক্ষমতায় বসেছিলেন 756 খ্রিস্টাব্দে। বন্ধুরা তাহলে প্রথম প্রশ্ন, অরাজক অবস্থার অবসান ঘটিয়েছেন কে? গোপাল পাল। অরাজক অবস্থা কতদিন চলেছে? খবরদার বলবেন না 100 বছর, আপনাদের বলতে হবে প্রায় 100 বছর। অরাজক অবস্থা কতদিন চলেছে? প্রায় 100 বছর চলেছে। এই অরাজক অবস্থার অবসান ঘটালেন গোপাল পাল। তিনি কোন বংশ প্রতিষ্ঠা করলেন? পাল বংশ প্রতিষ্ঠা করলেন। কত খ্রিস্টাব্দে পাল বংশ প্রতিষ্ঠা হলো? আমি বলেছি 756 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে পাল বংশ। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, এই পাল বংশ প্রায় 400 বছর রাজত্ব করেছে। প্রায় কত বছর রাজত্ব করেছে? প্রায় 400 বছর রাজত্ব করেছে। 400 বছরের বেশি হবে তো কম না। তার কারণ আমি একটু আগে থেকে লিখে দেই, 756 থেকে বন্ধুরা 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত, হ্যাঁ 756 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত পালেরা কি করেছে? 400 বছর তারা রাজত্ব করেছে। সো বাংলা দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটা? পাল বংশ। কারণ এতদিন আর অন্য কোনো বংশ পূর্বেও করেনি, পরেও করবে না। তাহলে বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটা? আমরা বলেছি বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 756-তে। এবং গোপাল পাল তিনি বংশানুক্রমিক
শাসন শুরু করেছিলেন। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে বাংলার ইতিহাসে প্রথম বংশানুক্রমিক শাসন, গোপাল, তারপরে তার পুত্র এভাবে, কিন্তু শশাঙ্কের তো কোনো ছেলেপুলে কোনো পরিচয় নাম আমরা পাইনি ইতিহাসে। তারপরে অরাজক অবস্থার সময় তো প্রশ্নই ওঠে না। তাই বাংলায় বংশানুক্রমিক শাসন প্রথম কে শুরু করেছিলেন? এই পালেরা শুরু করেছিল, গোপাল পাল শুরু করেছিলেন। ঠিক আছে, তাহলে দেখেন গোপাল থেকে বেশ কিছু প্রশ্ন হতে পারে যে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, অরাজক অবস্থার অবসান ঘটিয়েছেন গোপাল। পাল বংশের প্রতিষ্ঠা হয়েছে 756-তে, যা প্রায় 400 বছর বিরাজমান ছিল। বংশানুক্রমিক শাসন শুরু করেছিল কারা? পালেরা। এবং আরেকটা তথ্য মাথায় রাখবেন, 17 পুরুষ ধরে তারা রাজত্ব করেছে। কত পুরুষ ধরে? 17 পুরুষ। তাহলে পাল এই 400 বছর পরিচালনা করেছিলেন কত পুরুষ? 17 পুরুষ ধরে তারা এই 400 বছর বাংলা পরিচালনা করেছিলেন। আরেকটা কথা মাথায় রাখবেন, পালদের শেষ পাল হলো মদন পাল। মদন পাল, এই নামেও মদন, কামেও মদন। এই মদন পালের আমলে আসলে পালদের সমাপ্তি ঘটে, সেনদের উত্থান হয়েছিল, যেটা একটু পরে আমরা আসবো। আর আরেকটা কথা আগেই শিখিয়ে রাখি বন্ধুরা, যে এই পালদের জনকভূমি বলা হয় বরেন্দ্র অঞ্চল। এই যে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম যে অংশটা আজকে, এটাই তো বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চলে নাকি পালদের, এই বরেন্দ্র অঞ্চলে নাকি পালদের কি, পালদের জনকভূমি। তারা শুধু বরেন্দ্র না, তারা আজকে যেটা আমাদের উত্তরবঙ্গ, যেটাকে আমি আসলে বর্তমানে যেটাকে পুন্ড্র বলা যেতে পারে, ঠিক আছে, সেই উত্তরবঙ্গ মিলিয়েই, অর্থাৎ এক কথায় বাংলার পশ্চিমাংশের মধ্যে আপনি বরেন্দ্র বা গৌড়ের কিছু অংশ থাকতে পারে এই বরেন্দ্র অঞ্চল, এবং উত্তর বলতে যেটা আজকে পুন্ড্র জনপদ, এই মূলত এইগুলো অঞ্চল মিলেই পালদের শাসন ছিল। এবং পালদের জনকভূমি বলা হয়ে থাকে সাধারণত বরেন্দ্র অঞ্চলকে। ঠিক আছে, বরেন্দ্র অঞ্চলে পালদের কি বলা হয়ে থাকে? এই বরেন্দ্র অঞ্চলে পালদের জনকভূমি বলা হয়ে থাকে। তাহলে আমরা ইনিশিয়াল স্টেজে কিছু তথ্য কিন্তু পালদের থেকে আমরা পেলাম। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল প্রতিষ্ঠা হয় যে বংশ 756-তে 400 বছর প্রায় রাজত্ব করেছে। বংশানুক্রমিক শাসন কিন্তু বাংলাতে পালেরাই শুরু করেছিল। তারা 17 পুরুষ ধরে রাজত্ব করেছে। তাদের শেষ পুরুষ ছিল মদন পাল, এই যে 1161 লিখে রাখছি, তার পতন হয়েছিল। এবং এই মাথায় রাখতে হবে আরেকটি কথা, যে পালদের জনকভূমি আসলে কোন অঞ্চল? পালদের জনকভূমি আসলে এই বরেন্দ্র অঞ্চল। ঠিক আছে, তো বন্ধুরা, এই যে পাল শাসন প্রতিষ্ঠা হয়েছিল বাংলার আসলে উত্তর পশ্চিম অংশে, আজকের বাংলার উত্তর এবং পশ্চিম অংশে যেটা বরেন্দ্র বা পুন্ড্র বলতে পারি, বা গৌড়ের কিছু অংশ নিয়েই আসলে পাল সাম্রাজ্য ছিল। বন্ধুরা, পাল শাসনকে 3টি ভাগে ভাগ করা হয়। পাল শাসন যদি আপনারা পড়তে চান বা দেখতে চান, পাল শাসনকে কয়টি ভাগে ভাগ করা হয় বন্ধুরা? এই পাল শাসনকে আমরা বলবো যে আমাদের এই পাল শাসনকে ভাগ করা হয়েছে কিন্তু 3টি ভাগে। পাল শাসনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগটা আমি বলবো, উদীয়মান প্রতিপত্তির যুগ। প্রথম ভাগটি আমি কি বলবো? উদীয়মান প্রতিপত্তির যুগ। ঠিক আছে, যে উদীয়মান প্রতিপত্তির যুগে আমি প্রায় 3 জন শাসকের নাম বলি। প্রতিষ্ঠাতা গোপালের পরে আমি আসলে বলবো ধর্মপাল, তার পুত্র ধর্মপাল, এবং ধর্মপালের পরে আমি বলবো তার পুত্র দেবপাল। ঠিক আছে, দেবপাল, এই দাদা, সন্তান, তার ছেলে, এরা প্রায় 100 বছরের বেশি সময় শাসন করেছিল। এই প্রথম 3 জনের শাসনের সময়টাকে আসলে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয়। এই 3 জনের সময় পাল সাম্রাজ্য একটি সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়েছিল। বন্ধুরা, দ্বিতীয় পর্যায়কে আসলে বলবো আমরা অবনতি ও পুনরুদ্ধারের যুগ। ঠিক আছে, অবনতি এবং পুনরুদ্ধারের যুগ। বন্ধুরা, এই অবনতি ও পুনরুদ্ধারের যুগ, কারণ এই গোপাল, ধর্মপাল বা দেবপালের পরবর্তী সময়ে পাল সাম্রাজ্যের বেশ অবনতি, ভালো শাসকের অভাব, বিভিন্ন ক্ষেত্রে আসলে অবনতি দেখা দিয়েছিল। এবং এই অবনতির হাত থেকে এক সময় পাল সাম্রাজ্যকে পুনরুদ্ধার করেছিলেন। সে সময় লিখে রাখি একটু, প্রথম মহিপাল। তাহলে এই অবনতি এবং পুনরুদ্ধার যুগে একটা কোটেশন আমরা দিলাম, যে সে সময় পুনরুদ্ধার কে করেছিলেন? পুনরুদ্ধার করেছিলেন এই যে প্রথম মহিপাল। আর 3 নাম্বার যে পর্যায়টা পালদের আমি বলবো, 3 নাম্বার পর্যায়ে অবনতি ও বিলুপ্তির যুগ। ঠিক আছে,
বিলুপ্তির যুগ। হ্যাঁ, এই বিলুপ্তির যুগে আসলে কিছুটা ক্ষেত্রে রামপাল একটা শাসকের নাম আমরা পাই, যে তিনি আসলে কিছুটা কৃতিত্ব মানে প্রদর্শন করেছিলেন, কিন্তু লাভ হয়নি। তার পরবর্তী শাসকরা অযোগ্য ছিল এবং পাল সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে। তাহলে বন্ধুরা দেখেন, পাল শাসনকে আমরা তিনটি ভাগে কি করেছি, বিভক্ত করেছি। প্রথম ভাগটি আমরা বলেছি কিন্তু বন্ধুরা উদীয়মান প্রতিপত্তির যুগ, যেখানে তিনজন শাসককে মেনশন করেছি, গোপাল, ধর্মপাল বা দেবপাল। এই পর্যন্ত ছিল উদীয়মান প্রতিপত্তির যুগ। হ্যাঁ, 400 বছরের প্রায় 100 বছরের বেশি সময় এই তিনজনই শাসন করেছিলেন। তারপরে আমি বলেছি বন্ধুরা অবনতি ও পুনরুদ্ধারের যুগ। ঠিক আছে, অবনতি এবং পুনরুদ্ধারের যুগ। আর লাস্টে আবার বলেছি অবনতি ও বিলুপ্তির যুগ। ঠিক আছে, ওকে। তাহলে আজকে থেকে কিন্তু জানবেন পাল সাম্রাজ্যকে তিনটি ভাগে ভাগ করে কি করা হয়ে যেতে পারে, পাল সাম্রাজ্যকে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে, উদীয়মান প্রতিপত্তির যুগ, অবনতি ও পুনরুদ্ধারের যুগ, অবনতি ও বিলুপ্তির যুগ। এবার বেশি না, মোট 8টা পাল সম্রাট সম্পর্কে যদি আমরা ধারণা রাখতে পারি বন্ধুরা, তাহলে পরীক্ষাতে আমরা বাজিমাত করতে পারবো। এই 8টা পাল সম্রাট আমি আগে একটু লিখে নেই, তারপরে আলোচনায় যাই। 1 নম্বর অবশ্যই প্রতিষ্ঠাতা গোপাল, 1 নম্বরে অবশ্যই প্রতিষ্ঠাতা গোপাল, যিনি 756 থেকে 781 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ঠিক আছে, এটা আমরা একটু দেখব। 2 নম্বরে আমরা ধর্মপাল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধর্মপাল নিয়ে আমরা আলোচনা করব, যিনি 781 থেকে 821 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতাতে ছিলেন। ঠিক আছে, 40 বছর ক্ষমতায় ছিলেন। ধর্মপালের পরে এসেছিলেন তার পুত্র দেবপাল। ঠিক আছে, দেবপাল 821 থেকে 861। কি মিল দেখেন, ইনিও 40 বছর ক্ষমতায় ছিলেন। আর এই তিনজন শাসকের পরে আসলে একটা অন্তর্কলহ দেখা দিয়েছিল পালদের মধ্যে, সিংহাসন দ্বন্দ্ব, কে ক্ষমতায় বসবে। ঠিক আছে, কে সিংহাসনে বসবে সেটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব বা বিদ্রোহ আসলে কি বলবো দেখা দিয়েছিল। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হলো বন্ধুরা, দেখুন যে আসলে এই দেবপালের মৃত্যুর পরে কিন্তু সিংহাসন নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল, এবং পরে আসলে দেবপালের পরে যারা এসেছিল তারা দেবপালের পুত্র না, ধর্মপালের আরেকটা ভাই ছিলেন, হ্যাঁ, বকপাল। সেই বকপালের পুত্ররা আবার ক্ষমতায়, মানে এই প্রথম সিকোয়েন্সটা ঠিক ছিল, গোপাল, তারপরে ধর্মপাল, তারপরে দেবপাল। কিন্তু বন্ধুরা এরপরে যারা এসেছিলেন ওই ধর্মপালের ভাইয়ের পুত্ররা আবার এসেছিলেন, সিরিয়াল কিন্তু এদিকে চলে গিয়েছিল। যাই হোক, ওটা আমাদের বিষয় না। তাহলে এই প্রথম 3টে শাসকের যুগকে কিন্তু আমরা জানি বন্ধুরা, যে প্রথমটা কি বলেছিলাম, উদীয়মান প্রতিপত্তির যুগ। এই তিনজনের শাসক সময়কে বলা যেতে পারে। এরপরে আমরা 4 নম্বরে আরেকটা পাল রাজা নিয়ে একটু আলোচনা করব বা জানবো, নারায়ণ পাল। নারায়ণ পাল খুব সম্ভবত ইনি পালদের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় ছিলেন, 54 বছর ক্ষমতায় ছিলেন। কত বছর? 54 বছর ক্ষমতায় ছিলেন। খুব সম্ভবত ইনি পালদের সবচেয়ে বেশি সময় শাসন করেছিলেন, নারায়ণ পাল। নারায়ণ পালের পরে আমরা আলোচনা করব প্রথম মহীপাল। প্রথম মহীপাল বন্ধুরা, আমরা জানি যে প্রথম মহীপাল কিন্তু তিনি একবার পাল সাম্রাজ্যের, মানে এই নারায়ণ পালের পরে যারা শাসন করতেন, এটা কিন্তু সিরিয়াল না। আপনারা আবার ভেবে নিয়েন না যে এই দেবপালের পর নারায়ণ পাল আসছে, নারায়ণ পালের পরে মহীপাল আসছে, এটা কিন্তু আপনারা ভেবে নেবেন না। অনেকে হয়তো এটা ভেবে নিতে পারেন না, এর মধ্যে অনেকে এসছে কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট না। আমি 8টা পুরুষের নাম মূলত লিখতে চাই বা বলতে চাই। প্রথম মহীপালকে কিন্তু খুব গুরুত্ব দিব আমরা, তার কারণ এই নারায়ণ পালের পরে যারা শাসন করতেন তারা কিন্তু অনেক অংশ হারিয়ে ফেলেছিলেন। অনেক অংশ কি করে ফেলেছিলেন? অনেক অংশ কিন্তু হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণে পাল রাজাদের অনেক সাম্রাজ্য কিন্তু বিলীন হয়ে গিয়েছিল। যাই হোক, সেই হারানো সাম্রাজ্যগুলো কিন্তু, রাজ্যগুলো কিন্তু মহীপাল, প্রথম মহীপাল আবার পুনরুদ্ধার করেছিলেন। হ্যাঁ, তাই তাকে আমরা দেখব। আমরা 6 নম্বরে বন্ধুরা আলোচনা করব দ্বিতীয় মহীপাল। দ্বিতীয় মহীপাল নিয়ে আমরা কি করব? আমরা আলোচনা করব।
7 নম্বরে আমরা রামপাল নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ শাসক পালদের একজন। হ্যাঁ, রামপাল নিয়ে আমরা আলোচনা করব। নারায়ণ পাল দরকার নেই, প্রথম মহিপাল গুরুত্বপূর্ণ বলেছি। তারপরে দ্বিতীয় মহিপালের আমরা একটা বিদ্রোহ দেখব না, তো সেজন্য ইম্পর্টেন্ট। রামপাল আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমরা সবাই জানি এই যে লাস্ট পুরুষ তো বলতেই হবে মদন পাল। মদন পাল নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে দেখেন, পালদের যদি এই কয়েকজন পুরুষ আপনারা মাথায় রাখতে পারেন, এক্ষেত্রে আমরা একটু সাল লিখতে পারি যে উনি 1075 থেকে 1080 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ঠিক আছে, এই সালটা আমরা একটু জানলাম, কারণ এই সময় বরেন্দ্র বিদ্রোহ পরবনে তো। রামপাল আসলে 1082 থেকে 1082 থেকে 1124 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, রামপাল ছিলেন। আর মদন পাল ছিলেন 1143 থেকে আসলে 1161 পর্যন্ত। 1143 থেকে 1161 পর্যন্ত আসলে মদন পাল ছিলেন। তো বন্ধুরা দেখুন, তাহলে পালদের 8টা পুরুষের নাম কিন্তু আমি উল্লেখ করেছি বা লিখেছি। গোপাল, ধর্মপাল, দেবপাল, এই 3 জন থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে নারায়ণ পাল আমি বলেছি সবচেয়ে বেশি দিন ক্ষমতায় ছিলেন। প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল এবং মদন পাল। আমি 2-1টা শাসকের শাসনকালের সময়টা দেইনি, গুরুত্ব মনে করিনি বলে দেইনি, কিন্তু প্রথম 3 জনেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, যেটা একটু আগে আমরা দেখেছি। গোপালের পরে ক্ষমতায় বসেছিলেন ধর্মপাল। বন্ধুরা, গোপাল তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু বেশ কিছু রাজ্য বিস্তার করেছিলেন। তিনিও কিন্তু বাংলার সীমানার কিন্তু ব্যাপক বিস্তার ঘটিয়েছিলেন। গোপালের পরে ধর্মপালকেও কিন্তু আমরা গুরুত্ব সহকারে দেখব। প্রথম কথা, ধর্মপাল থেকে যে প্রশ্নটা আসতে পারে বন্ধুরা, সেটি হলো পালদের শ্রেষ্ঠ পুরুষ কিন্তু ধর্মপাল। পালদের শ্রেষ্ঠ পুরুষ আমি কাকে বলেছি? পালদের শ্রেষ্ঠ পুরুষ কিন্তু ধর্মপাল। হ্যাঁ, তাহলে পাল বংশের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়? ধর্মপালকে বলা হয়। ধর্মপালের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল সোমপুর বিহার নির্মাণ। এই যে নওগাঁ জেলার পাহাড়পুরে। আর আগে থেকে আবারও বলে নেই, একটা কথা বলে নেই, পাল রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। কোন ধর্মাবলম্বী ছিলেন? এই পাল রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। ঠিক আছে, পাল রাজারা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী তারা ছিলেন। তো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন বন্ধুরা, যে পালদের শ্রেষ্ঠ পুরুষ বলা হয় কাকে? পালদের শ্রেষ্ঠ পুরুষ বলা হয় কিন্তু ধর্মপালকে। ঠিক আছে, তাহলে পাল বংশের শ্রেষ্ঠ পুরুষ ধর্মপাল। সোমপুর বিহার কে নির্মাণ করেছেন? তাহলে আমরা যদি বলি যে সোমপুর বিহার নির্মাণ করেছেন কিন্তু ধর্মপাল। বিহার মানে আজকে অনেকটা শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয়ের মতো। তৎকালীন সময় বৌদ্ধ ভিক্ষুরা বিহারে থাকতেন, জ্ঞান চর্চা করতেন। তো পাহাড়পুর বৌদ্ধ বিহার, সেটি আসলে সোমপুর বিহার, আজকে নওগাঁ জেলায় যেটি অবস্থিত। এই সোমপুর বিহারও নির্মাতা কিন্তু ধর্মপাল। এবং অনেক গবেষক বলেছেন যে ধর্মপাল সে সময় প্রায় 50টি শিক্ষাঙ্গন, 50টি বৌদ্ধ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ধর্মপাল। তাহলে দেখেন, তিনি অনেক গুণে গুণান্বিত। পালদের এমনি তিনি শ্রেষ্ঠ পুরুষ না, তার আমলে রাজ্য বিস্তার করেছেন তিনি পালদের শ্রেষ্ঠ সম্রাট। তিনি সোমপুর বিহার কি করেছেন? তিনি কিন্তু সোমপুর বিহার নির্মাণ করেছেন। এবং আরেকটি বিষয় আমরা মাথায় রাখবো বন্ধুরা, আরেকটি বিষয়, যে বিষয়টি আমরা মাথায় রাখবো সেটি হলো যে আমাদের পাল বংশের প্রথম কোনো পুরুষ ধর্মপাল, যিনি পরমেশ্বর, যিনি কিছু উপাধি ধারণ করেছিলেন। উপাধিগুলো আমি একটু লিখি, আপনারা দেখুন। যিনি উপাধি ধারণ করেছিলেন পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ। তাহলে পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ। পাল বংশের প্রথম কোনো পুরুষ ধর্মপাল। মাথায় রাখবেন একটি কথা, যে পাল বংশের প্রথম কোনো পুরুষ ধর্মপাল, তিনি এ উপাধিগুলো কি করেছিলেন? ধারণ করেছিলেন। তাহলে পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ, এই উপাধি পালদের মধ্যে প্রথম কে ধারণ করেছিলেন? ধর্মপাল ধারণ করেছিলেন। তাহলে পালদের শ্রেষ্ঠ পুরুষ ধর্মপাল, সোমপুর বিহার নির্মাণ করেছেন ধর্মপাল, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ, সে উপাধিটি গ্রহণ করেছেন কে? ধর্মপাল।
বন্ধুরা মাথায় রাখবেন, ধর্মপালের পরে ক্ষমতায় এসেছিলেন তার পুত্র দেবপাল। তবে ধর্মপালের আমলে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই, ত্রিপক্ষীয় সংঘর্ষ। কি বলতে চাই বন্ধুরা? ত্রিপক্ষীয় সংঘর্ষ, ত্রিপক্ষীয় সংঘর্ষ। বন্ধুরা ধর্মপালের রাজত্বকালে ধর্মপাল করেছিলেন কি, উত্তর ভারতের মধ্য অঞ্চল, উত্তর ভারতের মধ্য অঞ্চলে ক্ষমতা বিস্তার করতে চেয়েছিলেন। উত্তর ভারতের মধ্যাঞ্চলকে তিনি দখল করতে চেয়েছিলেন। অবশ্য তিনি একা না, আরও দুটো রাজাও ওই মধ্যাঞ্চল দখল করতে চেয়েছিলেন। গুর্জর প্রতিহার একটা বংশ বলা যায়, তারপর রাষ্ট্রকূট আর একটা বংশ। তাহলে বন্ধুরা এই রাষ্ট্রকূট, গুর্জর প্রতিহার এবং বাংলার পাল, এই 3 শাসকের দৃষ্টি পড়েছিল ভারতের মানে উত্তরাঞ্চলের যে মধ্য অঞ্চল, উত্তরের যে মধ্যাঞ্চল সেখানে। কিন্তু বন্ধুরা ওই 2 রাজার কাছে গোপালের পুত্র ধর্মপাল পরাজিত হন। কিন্তু পরাজিত হলেও বন্ধুরা ওই 2 রাজা যে যার মতো চলে যায়। তার মানে হেরে গিয়েও ধর্মপাল ওই মধ্য অঞ্চলে শাসন কায়েম করতে পেরেছিল, মধ্য অঞ্চলকে তিনি বাংলার অধীনে আনতে পেরেছিল। তবে ত্রিপক্ষীয় সংঘর্ষ একবার নয়, পরে আরেকবার হয়েছিল। ত্রিপক্ষীয় 3টা পক্ষের মধ্যে সংঘর্ষ আবার হয়েছিল, তার মানে ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছিল 2 বার। ঠিক আছে, আমরা মাথায় রাখবো বন্ধুরা যে ত্রিপক্ষীয় সংঘর্ষ টোটাল কয়বার হয়েছিল? 2 বার। 2 বারই ধর্মপাল পরাজিত হয়েছিল। তারপরেও মানে কাকতালীয়ভাবে ওই অঞ্চলের মানে তার কি ছিল, তার দখলে ছিল। তাহলে ধর্মপালের রাজত্বকালে একটা উল্লেখযোগ্য ঘটনা আমি কি বলেছি? ত্রিপক্ষীয় সংঘর্ষ। ক্লিয়ার আপনারা? ধর্মপালের রাজত্বকালে উল্লেখযোগ্য একটা ঘটনা আমি কি বলেছি? ত্রিপক্ষীয় সংঘর্ষের কথা বলেছি। এবং ত্রিপক্ষীয় সংঘর্ষে কয়টা বংশ জড়িয়েছিল? 3টা বংশ। তার মধ্যে বাংলার পাল ছিল, ওদিকে রাষ্ট্রকূট, এবং আমি আরেকটা কি বলেছি? গুর্জর প্রতিহার। এই 3টা বংশ মিলে ত্রিপক্ষীয় সংঘর্ষ। ওকে, তাহলে আমরা ধর্মপাল নিয়ে আর বেশি কথা বলবো না। আমরা দেখলাম যে পালদের শ্রেষ্ঠ পুরুষ ধর্মপাল 40 বছর রাজত্ব করেছেন, যিনি প্রথম পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছেন, যিনি কিনা সোমপুর বিহার নির্মাণ করেছিলেন, যেটি নওগাঁ জেলার পাহাড়পুরে। সেই সোমপুর বিহারের নির্মাতা আমি বলেছি ধর্মপালকে। এবং অনেক গবেষক ঐতিহাসিক বলেছেন তিনি বৌদ্ধদের জন্য প্রায় 50টি শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমি বলেছি তার আমলে ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছে। ত্রিপক্ষীয় সংঘর্ষে 2 বারই তিনি পরাজিত হয়েছেন, হবার পরেও সে অঞ্চলের দখল তার হাতেই ছিল। তো এটা খুব ভালো লেগেছে যে হেরে গিয়েও অনেক সময় জয়লাভ করা যায়, সেটা ধর্মপালকে দেখলেই বোঝা যায় বন্ধুরা। এবং গোপালের মতো ধর্মপাল যোগ্য শাসক ছিলেন। এবং আমি বলছি যে ধর্মপাল কিন্তু পাল সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপরে কি করেছিলেন? সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপন করেছিলেন। এবং ধর্মপালের পরে দেবপাল, ধর্মপালের একটি তাম্রশাসন আপনারা পারলে একটু মাথায় রাখবেন, খালিমপুর তাম্রশাসন। কি তাম্রশাসন? খালিমপুর তাম্রশাসন। মাথায় রাখবেন, যদি কখনো পরীক্ষাতে কোনোদিন প্রশ্ন আসে খালিমপুর তাম্রশাসন কার, আপনারা বলে বসবেন ধর্মপালের। ঠিক আছে, ধর্মপালের। তাহলে খালিমপুর তাম্রশাসন কার? আমরা দেখলাম ধর্মপালের। ধর্মপালের পরে দেবপাল ক্ষমতায় এসেছিলেন, ধর্মপালের পুত্র, খুবই যোগ্য। অনেক ক্ষেত্রে তার সভাকবিরা মানে ধর্মপালের চেয়ে দেবপালের অনেক বেশি স্তুতি করেছেন। কথা বুঝতে পেরেছেন? যোগ্য ছিলেন তিনি, বাবার দেখানো পথ অনুসরণ করে রাজ্য পরিচালনা করেছেন। তিনি অনেক যুদ্ধ বিজয় করেছেন এবং বাংলার সীমানা, পাল সাম্রাজ্যের সীমানার ব্যাপক বিস্তার ঘটিয়েছেন। দেবপালের একটি তাম্রশাসন রয়েছে। একটি তাম্রশাসন থেকে দেবপালকে সম্পর্কে জানা যায় তার শাসনকাল সম্পর্কে, মুঙ্গের তাম্রশাসন। মুঙ্গের, ঠিক আছে, মুঙ্গের তাম্রশাসন। তাহলে মুঙ্গের তাম্রশাসন কার? আপনি বলবেন দেবপালের। কার? দেবপাল। হ্যাঁ, এই দুটো তাম্রশাসন একটু মাথায় রাখবেন যে খালিমপুর তাম্রশাসন কার? ধর্মপালের। হ্যাঁ, তাম্রশাসন। তাহলে খালিমপুর তাম্রশাসন কার? খালিমপুর তাম্রশাসন আমরা দেখেছি ধর্মপালের। আর মুঙ্গের তাম্রশাসন কার? আমরা দেখতে পেয়েছি বন্ধুরা মুঙ্গের তাম্রশাসন কিন্তু দেবপালের। আর ইউ ক্লিয়ার? খালিমপুর তাম্রশাসন ধর্মপালের এবং মুঙ্গের তাম্রশাসন আমরা দেখেছি কার বন্ধুরা? দেবপালের। ওকে, তাহলে আপনারা দেখুন যে আমরা তাম্রশাসন পেলাম, গুরুত্বপূর্ণ দুটো তাম্রশাসন। এবং দেবপালের শাসনকাল দেখেছি যে তিনি 1821 থেকে 1861 পর্যন্ত কি করেছেন? 1821 থেকে 1861 পর্যন্ত তিনি শাসন করেছেন। তিনি কিন্তু রাজ্য বিজয়ে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, বা তিনি রাজ্য বিজয়ের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাহলে পালদের এই যে প্রথম 3 পুরুষ যারা প্রায় 100 বছরের বেশি সময় এই 3 জন রাজত্ব করেছেন, তাদের এই যুগটাকেই বলেছি আমি উদীয়মান প্রতিপত্তির যুগ। কিন্তু তাদের
দেবপালের মৃত্যুর পরে একটু অরাজকতা দেখা দিয়েছিল পাল সাম্রাজ্যে, ঠিক আছে। আসলে কে সিংহাসনে বসবেন এই নিয়ে একটা দ্বন্দ্ব সংঘাত কিন্তু ছিল, যেটা পালদের শক্তি খর্ব করেছিল। তো তার মধ্যেও একটা পর্যায়ে নারায়ণ পাল বসেছিলেন, যিনি প্রায় 54 বছর কি করেছিলেন, রাজত্ব করেছিলেন। এবং আমি বলেছি খুব সম্ভবত এই নারায়ণ পালই পালদের সবচেয়ে দীর্ঘকালীন শাসক। হ্যাঁ, তার পাশে আমরা লিখে রাখতে পারি যে পালদের সবচেয়ে দীর্ঘকালীন শাসক কিন্তু নারায়ণ পাল। কিন্তু নারায়ণ পালের মৃত্যুর পরে তার বংশধররা যখন ক্ষমতায় বসেছিল, তখন কিন্তু পাল সাম্রাজ্য অনেকটা অবনতির দিকে চলে গিয়েছিল, কারণ বহিঃশত্রুর আক্রমণ এবং বহিঃশত্রুরা কিন্তু পালদের অনেক অঞ্চল জয় করে নিয়েছিলেন। কিন্তু এই যে প্রথম মহিপাল যখন ক্ষমতায় এসেছিলেন, সেই প্রথম মহিপাল তার পূর্বপুরুষরা যে অঞ্চলগুলো হারিয়ে ফেলেছিল, সেই হৃত অঞ্চলগুলো আবার পুনরুদ্ধার করেছিলেন কিন্তু প্রথম মহিপাল, ঠিক আছে। তাহলে হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার, আমি একটু লিখে রাখি এখানে যে হারানো অঞ্চলের পুনরুদ্ধার। হারানো অঞ্চলের পুনরুদ্ধার কে করেছিলেন? তাহলে প্রথম মহিপাল, ঠিক আছে। হারানো অঞ্চলের, তাই এনার শাসনের সময়টাকে কিন্তু ওই যে বলে অবনতি ও পুনরুদ্ধারের যুগ, কারণ এই প্রথম মহিপাল তার আগে যে বংশধররা যে অঞ্চলগুলো হারিয়ে ফেলেছিলেন, এই প্রথম মহিপাল সেটা কি করেছিলেন? পুনরুদ্ধার করেছিলেন। যাই হোক, প্রথম মহিপালের শাসন মোটামুটি ভালো ছিল বন্ধুরা। তারপরে একটা পর্যায়ে দ্বিতীয় মহিপাল ক্ষমতায় এসেছিলেন, কিন্তু দ্বিতীয় মহিপাল শাসক হিসেবে অতটা ভালো ছিল না। একটা ছোট্ট করে একটা কথা বলি, যখন দ্বিতীয় মহিপাল শাসন করছিলেন, আমি এই জায়গাগুলো একটু মুছে ফেলি বন্ধুরা। যখন দ্বিতীয় মহিপাল, আমি বলবো যে যখন দ্বিতীয় মহিপাল শাসন করছিলেন, সে সময় এই অঞ্চলে, এই বাংলাতে বরেন্দ্র বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে। এই বরেন্দ্র অঞ্চলে কি বিদ্রোহ হয়েছিল? এই দ্বিতীয় মহিপালের শাসনকালে বরেন্দ্র বিদ্রোহ হয়েছিল। আসলে বরেন্দ্র বিদ্রোহটা কি? দ্বিতীয় মহিপাল একটা ঘোষণা দিয়েছিল, পালেরা তো বৌদ্ধ ধর্মাবলম্বী, জীব হত্যা পছন্দ করে না। তো দ্বিতীয় মহিপাল একটা ঘোষণা দিয়েছিলেন যে তার রাজত্বে কোনো মাছ ধরা চলবে না। কিন্তু বন্ধুরা, এই বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বংশের লোকদের বাস ছিল। কাদের বাস ছিল? কৈবর্ত বংশের লোকেদের বাস ছিল। হ্যাঁ, কৈবর্ত। আর এই কৈবর্তরা বন্ধুরা, এই যে কৈবর্ত, তারা কিন্তু জেলে সম্প্রদায়ের ছিল। কি সম্প্রদায়ের ছিল? জেলে। তো জেলেদের প্রধান কাজই তো মাছ ধরা। আর দ্বিতীয় মহিপাল তিনি কি বললেন? মাছ ধরা যাবে না। বন্ধুরা, তখন কৈবর্ত জেলেরা, তাদের নেতা ছিলেন দিব্যক, অনেকে দিব্য বলে, দিব্যক, কৈবর্তদের নেতা দিব্যক। এই দিব্যকের নেতৃত্বে কৈবর্তরা বন্ধুরা কি করলেন? ঝাঁপিয়ে পড়লেন এই দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে। হ্যাঁ, দিব্যক আসলে মাছ ধরে তো বকই, তাই না? তো বকের আগে দি লাগান, দিব্যক, দা বক, দিব্যক। সুতরাং এই দিব্যক কি করলেন? এই দিব্যক দ্বিতীয় মহিপালকে আক্রমণ করলেন। তেমন যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না দ্বিতীয় মহিপালের। ফলে এই বরেন্দ্র বিদ্রোহে দ্বিতীয় মহিপাল ক্ষমতাচ্যুত হলেন। শুধু ক্ষমতাচ্যুত হলেন না, নিহত হলেন। জেলেদের হাতে দ্বিতীয় মহিপাল নিহত হলেন। এবং বন্ধুরা, সাময়িক সময়ের জন্য এই বরেন্দ্র অঞ্চল দিব্যকের অধীনে চলে গেল। এই বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত শাসন প্রতিষ্ঠা হলো। দেখতে পেয়েছেন? তাহলে দ্বিতীয় মহিপালের আমলে এই 1075 থেকে 1080 খ্রিস্টাব্দের মধ্যে এই সময়টা কি হয়েছিল? বরেন্দ্র বিদ্রোহ হয়েছিল। এবং সেই বরেন্দ্র বিদ্রোহে কিন্তু এই বরেন্দ্র অঞ্চলে পালরা ক্ষমতা হারিয়েছিল। আরও বাংলার বিভিন্ন অঞ্চলে তাদের ক্ষমতা ছিল, কিন্তু বরেন্দ্র অঞ্চলের ক্ষমতা তারা সাময়িক সময়ের জন্য হারিয়েছিল। এবং জেলেদের নেতা, কৈবর্তদের নেতা দিব্যক তার শাসন কায়েম করেছিল কিন্তু এই বরেন্দ্র অঞ্চলে। কেমন ব্যাপার আপনারা বুঝুন। প্রথম মহিপাল আমি বলেছিলাম, যিনি হারানো অঞ্চলগুলোকে পুনরুদ্ধার করেছিল, আর সেই তাদেরই বংশধর দ্বিতীয় মহিপাল, সে কৈবর্তদের কাছে, জেলেদের কাছে বরেন্দ্র অঞ্চল কি করলো? হারিয়ে ফেললো। যাই হোক বন্ধুরা, এই দ্বিতীয় মহিপালের পরে তার ছোট ভাই রামপাল সিংহাসনে বসেছিলেন। আর সেই রামপাল খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, আবার একটু ব্যাকে যাই, যে বরেন্দ্র বিদ্রোহ কার আমলে হয়েছিল? আপনারা বলবেন বরেন্দ্র বিদ্রোহ দ্বিতীয় মহিপালের আমলে হয়েছিল। প্রথম মহিপাল গুড শাসক, খুবই ভালো,
তাই না? তিনি হারানো অঞ্চল পুনরুদ্ধার করেছিলেন। কিন্তু এই দ্বিতীয় মহিপাল ব্যাট শাসক, তাই না? তাই তো তিনি বরেন্দ্র বিদ্রোহ হয়েছিল তার আমলে এবং জেলেরা তাকে মেরে ফেলেছিল এবং বরেন্দ্রের ক্ষমতা দখল করেছিল, ঠিক আছে? কিন্তু তার ছোট ভাই রামপাল, ঠিক আছে, রামপাল সে আবার কি করেছিল? সৈন্য সামন্ত সংগ্রহ করে সে বরেন্দ্র অঞ্চল দিব্যকদেরকে পরাজিত করেছিল এবং বরেন্দ্র অঞ্চল আবার পুনরুদ্ধার করেছিল, ঠিক আছে? তাহলে বন্ধুরা, রামপাল এই বরেন্দ্র অঞ্চলে আবার পুনরায় পাল শাসন কি করেছিল? প্রতিষ্ঠা করেছিল। তাহলে বরেন্দ্র অঞ্চলে আবার পুনরায় পাল শাসন প্রতিষ্ঠা কে করলেন? পাল শাসন পুনরায় প্রতিষ্ঠা করলেন আবার কে? আমরা দেখেছি যে রামপাল। তাহলে বরেন্দ্র অঞ্চল পুনরুদ্ধার করলেন কে? বরেন্দ্র অঞ্চল পুনরুদ্ধার করেছেন কিন্তু রামপাল। আর রামপালের একটি গ্রন্থ রয়েছে, সেই রামচরিত। সন্ধ্যাকর নন্দী একটি গ্রন্থ লিখেছিলেন, ইতিহাস গ্রন্থ রামচরিত। সেখানে মূলত রামপালের কৃতিত্ব বা রামপালকে নিয়ে সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন। আসলে জানেন, সন্ধ্যাকর নন্দী রামচরিত এমন একটি গ্রন্থ লিখেছিলেন যে গ্রন্থের একটি লাইনে দুটো করে অর্থ ছিল। যে গ্রন্থের একটি লাইনে দুটো করে কি ছিল? দুটো করে অর্থ ছিল। প্রথম অর্থ হচ্ছে সেই রামায়ণের কাহিনী। মাথায় রাখবেন, রামায়ণের কাহিনীতে কি হয়েছিল? লঙ্কা রাজা রাবণ রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করেছিল, আর রামচন্দ্র রাবণের কাছ থেকে সীতাকে পুনরুদ্ধার করেছিল। আর এই সন্ধ্যাকর নন্দীর রামচরিতের আরেকটি অর্থ, একটি লাইনের আরেকটি অর্থ হলো যে এই বরেন্দ্র অঞ্চল হচ্ছে এই বরেন্দ্র অঞ্চল হচ্ছে সীতা, আর দিব্যক সে হলো রাবণ, সে সীতাকে দখল করেছিল। আর রামপাল সে সীতাকে রাবণের হাত থেকে কি করেছিল? পুনরুদ্ধার করেছিল। তাহলে দেখেন, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এটা পরীক্ষা আসার মতো যে রামচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী। এবং সেই সন্ধ্যাকর নন্দী রামচরিতে মূলত রামপালের কৃতিত্ব তিনি কি করেছেন? রামপালের কৃতিত্ব নিয়ে তিনি কিন্তু কথা বলেছেন এবং রামপাল কিভাবে বরেন্দ্রভূমি পুনরুদ্ধার করেছিলেন সেটা দেখলাম। এবং পরবর্তীতে রামপালের পরে আর কোনো যোগ্য শাসক ছিল না এবং অযোগ্যতায় ভরপুর শাসকরা ছিল। লাস্ট শাসক ছিলেন মদন পাল, আর এই মদন পালই সম্ভবত পালদের শেষ শাসক। এবং এই মদন পালকে হটিয়ে দিয়েছিল সেনেরা, এবং মদন পালকে হটিয়ে দিয়ে সেন বংশ বাংলায় বা আমাদের এই যে বরেন্দ্র অঞ্চল বলেন, গৌড় বলেন, এই অঞ্চলগুলোতে সেন শাসন প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে আমি একটু সামারাইজ একবার করে দেই যে পালদের প্রতিষ্ঠাতা গোপাল, যিনি দীর্ঘস্থায়ী রাজবংশ প্রতিষ্ঠা করলেন, বংশানুক্রমিক শাসন শুরু করলেন, যিনি মাৎস্যনায় অবস্থার অবসান ঘটিয়েছিলেন। তার পুত্র ধর্মপাল দেখেছি পালদের শ্রেষ্ঠ পুরুষ, 40 বছর রাজত্ব করেছেন, প্রায় 50টির মতো শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করেছেন, সবচেয়ে কৃতিত্ব রেখেছেন সোমপুর বিহার নির্মাণ করে। তিনি কিন্তু প্রথম পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। এবং আমি বলেছি তিনি ত্রিপক্ষীয় সংঘর্ষ করেছিলেন, কিন্তু দুইবারই হেরেছেন। তারপরেও তিনি উত্তর ভারতের মধ্য অঞ্চলে ক্ষমতা বিস্তার করতে পেরেছেন, হেরে গিয়েও তিনি পেরেছেন। তার পুত্র দেখেছি দেবপাল, তিনিও 40 বছর রাজত্ব করেছে। দেবপালের রাজত্বকাল সম্পর্কে আমরা দেখেছি মুঙ্গের তাম্রশাসন থেকে জানতে পারি। আর ধর্মপাল হলো খালিমপুর তাম্রশাসন। এবং ধর্মপাল, দেবপাল এবং গোপাল, এই যে তিনজন, এদের যুগটাই ছিল উদীয়মান প্রতিপত্তির যুগ, যারা 100 বছরের বেশি সময় এই তিনজন শাসন করেছেন। তারপরে বলেছিলাম পালদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত দেখা দিয়েছিল, ঠিক আছে, অর্থাৎ সিংহাসনকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব সংঘাত নিরসন হয়। যাই হোক, তারপরে নারায়ণ পাল আমি একটা পর্যায়ে বলেছি, যিনি কিন্তু দীর্ঘ সময় ধরে পাল বংশ শাসন করেছেন, 54 বছর। প্রথম মহিপাল বলেছি, কারণ নারায়ণ পালের পরে যারা এসেছিল তারা কিন্তু অনেক অঞ্চল হারিয়ে ফেলে বহিঃশত্রুর আক্রমণে, কিন্তু প্রথম মহিপাল ক্ষমতায় বসে আবার হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করেছিলেন। কিন্তু তাদেরই বংশধর দ্বিতীয় মহিপাল, হঠকারী শাসক, ঠিক আছে, মাছ ধরা বন্ধ করতে গেল, পরে বরেন্দ্র অঞ্চলে বরেন্দ্র বিদ্রোহ হলো। একটা কথা বলে রাখা ভালো, অনেকে এই বরেন্দ্র বিদ্রোহকে কৈবর্ত বিদ্রোহ বলে, কৈবর্ত বিদ্রোহ বলে। তার কারণ যেহেতু কৈবর্ত বংশের লোকেরা এই বিদ্রোহ করেছিল, তাই যেটাই বরেন্দ্র বিদ্রোহ ওটাই কৈবর্ত বিদ্রোহ। যেটা দ্বিতীয় মহিপালের আমলে হলো, সে বরেন্দ্র অঞ্চল হারিয়ে ফেললো পালেরা সাময়িক সময়ের জন্য, ঠিক আছে। কিন্তু রামপাল পুনরায় আবার বরেন্দ্রভূমি পুনরুদ্ধার করেছিলেন। রামপালের জীবনী গ্রন্থ বলেছি রামচরিত, সন্ধ্যাকর নন্দী রচিত। আর পালদের শেষ পুরুষ বলেছি মদন পাল, এবং মদন পালের আমলেই মদন পালকে হটিয়ে দিয়ে সেনেরা এ অঞ্চলের সার্বভৌম ক্ষমতা কি করেছিল? দখল
দখল করেছিল। তাহলে আশা করি বন্ধুরা এই এখন থেকে পাল নিয়ে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন। আজকে ধারাবাহিক যে ইতিহাসে আমি আলোচনা করছিলাম, প্রথমে শশাঙ্ক পড়িয়েছি, বাংলার প্রাচীন এবং প্রথম স্বাধীন নরপতি, তারপরে মাৎস্যনায়ের পরে আমি আলোচনা করেছি পাল বংশ। আমার সাময়িক একটু আলোচনা, খুব অল্প আলোচনা আছে, আর একটু ধৈর্য ধরুন আপনারা। সেন বংশ, পালদের পতনের পরে সেন, আর সেন দিয়েই তো আমরা আজকে শেষ করব। তো আমরা এবার বন্ধুরা চলে যেতে চাচ্ছি কোথায়? সেন বংশে। তাহলে পালদের পতন এবং প্রতিষ্ঠা লাভ করলো সেন বংশ। এখানে একটা কথা আপনাদেরকে আমি একটু শিখিয়ে নিই বা একটু ধরিয়ে নিই বন্ধুরা। দেখুন যে 1161 খ্রিস্টাব্দে আমরা জানি পাল সাম্রাজ্যের পতন হয়েছিল, ঠিক আছে। কিন্তু বন্ধুরা সেন শাসন তার আগে থেকেই প্রতিষ্ঠা লাভ করেছিল, স্বাধীনভাবে না হলেও সামন্তভাবে হলেও সেন শাসন কিন্তু পালরা থাকাকালীন সময় প্রতিষ্ঠা হয়েছিল। কিভাবে আসেন বুঝাই। সেনদের আদি নিবাস মূলত ভারতের দাক্ষিণাত্যে। ভারতের কোথায়? দাক্ষিণাত্যে। সেনদের আদি নিবাস মূলত ভারতের দাক্ষিণাত্যে, যেটা বর্তমান মহারাষ্ট্র বলে বা হায়দ্রাবাদ, ওই রকম সমস্ত অঞ্চল সন্নিকটে। এই দাক্ষিণাত্য থেকে সেনারা মূলত বাংলায় এসেছিল। এমনটা যে মানা যাবে না যে তারা আক্রমণ করতে এত দূরে আসছিল, তা না, তারা এসেছিল হয়তোবা। এবং দাক্ষিণাত্য থেকে যখন তারা এসেছিল, আসবার পরে দেখা গিয়েছে তারা কিন্তু পাল রাজাদের অধীনে চাকরিও নিয়েছিল। এই সেনেরা, এরা হিন্দু ধর্মাবলম্বী ছিল। হ্যাঁ, এরা কোন ধর্মাবলম্বী ছিল? এরা হিন্দু। আর আপনাদেরকে তো আগেই বলে এসেছি পালেরা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে দাক্ষিণাত্য থেকে তারা কিন্তু মূলত এসেছিল চাকরির উদ্দেশ্যে বা ভাগ্য অন্বেষণ বা যেটাই হোক। তারা এসে কিন্তু পালদের অধীনে চাকরিও পায়, এবং চাকরি করতে করতে তারা একটা সময় কি হয়ে ওঠে? তারা একটা সময় কিন্তু পাওয়ারফুল হয়ে উঠতে থাকে। সেনদের প্রথম একজন পুরুষের পাওয়া যায়, তিনি ছিলেন সামন্ত সেন। সামন্ত সেন, কিন্তু সামন্ত সেন তিনি কোনো রাজা ছিলেন এমনটার ইতিহাস আমাদের কাছে পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু তিনি আসলে এ বংশের প্রথম পুরুষ সামন্ত সেন, ঠিক আছে বন্ধুরা। সামন্ত সেনের পরে ক্ষমতায় বসেছিল, মানে সামন্ত সেনের পরে একজনের নাম পাওয়া যায়, সামন্তের পুত্র হেমন্ত সেন। মাথায় রাখবেন, গ্রীষ্ম নয়, বর্ষা নয়, শীত নয়, হেমন্ত সেন। আর বন্ধুরা হেমন্ত সেনই আসলে সেন বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা। প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা আমরা বলে থাকি কিন্তু হেমন্ত সেনকে। সামন্ত সেন এ বংশের প্রথম কোনো ব্যক্তিত্ব, কিন্তু প্রথম কোনো রাজা নয়। হেমন্ত সেন, তার সময় থেকেই তারা সেন বংশ প্রতিষ্ঠার কথা বলা হয়ে থাকে। তাই হেমন্ত সেন হচ্ছে এ বংশের প্রথম রাজা এবং প্রতিষ্ঠাতা। কিন্তু মাথায় রাখবেন, হেমন্ত সেন কিন্তু স্বাধীন রাজা ছিল না। রার জনপদ, যার অপর নাম সূক্ষ্ম, আজকে পশ্চিমবঙ্গে রয়েছে ভাগীরথী নদীর ওই সাইডে। আপনারা আমার পেজে আপনারা দেখবেন একটা জনপদের ক্লাস আছে ম্যাপের মাধ্যম দিয়ে, সেখানে আপনারা অবশ্যই দেখলে দেখবেন যে রার জনপদ রয়েছে বন্ধুরা। সেই রার জনপদে একজন সামন্ত রাজা, রার জনপদে পালদের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। আপনারা আজকে শুরুতেও দেখেছেন শশাঙ্ক যেমন প্রথম জীবনে সামন্ত রাজা ছিল, তেমনি রার জনপদে হেমন্ত সেন ক্ষমতায় ছিলেন। কিন্তু তিনি কিন্তু প্রথম জীবনে একজন কি রাজা ছিলেন? একজন সামন্ত রাজা ছিলেন হেমন্ত সেন। তার মানে তিনি কিন্তু স্বাধীন নন বন্ধুরা। হেমন্ত সেনের পরে ক্ষমতায় বসেছিলেন বিজয় সেন। আর এই বিজয় শুধু নামে নয়, কামেও বিজয় বন্ধুরা। এই বিজয় সেন এত যুদ্ধাভিযান করেছেন এবং খুব সম্ভবত এই বিজয় সেনের আমলেই সেনরা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়েছে। অর্থাৎ সামন্ত রাজা থেকে, অর্থাৎ মাথায় রাখতে হবে যে এই বিজয় সেনের আমলেই কিন্তু তাদের সামন্তত্ব ঘুচিয়ে গিয়েছে, শশাঙ্কের মতো তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়েছেন। তাহলে মাথায় রাখবেন যে এই বিজয় সেনই কিন্তু প্রথম সার্বভৌম ক্ষমতার অধিকারী, ঠিক আছে। তাহলে এই বিজয় সেনের আমল থেকেই প্রথম সেনেরা কি হয়েছিল? সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়েছিল। এবং মাথায় রাখবেন বন্ধুরা, বিজয় সেনের শাসনকাল ছিল 1098 থেকে
1160। তার মানে খুব সম্ভবত এই বিজয় সেনের সময়ই, যদিও 1161 অনেক ক্ষেত্রে বলা হয় পাল সাম্রাজ্যের পতন, কিন্তু অনেক ঐতিহাসিক বলেছেন যে না, এই বিজয় সেনের হাতেই মদন পাল ক্ষমতাচ্যুত হন এবং এই বিজয় সেনই মদন পালকে ক্ষমতাচ্যুত করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং সমগ্র। তবে একটা কথা কি বন্ধুরা, সেনেরা এই গৌড় বা বরেন্দ্র অঞ্চলের সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়ার আগে তারা রাঢ় অঞ্চলের সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়েছিল তারা একসময়। কারণ এই বিজয় সেন কিন্তু সামন্ত রাজা হলেও পরে নিজেকে তিনি স্বাধীন করে ফেলেন এবং একটা পর্যায়ে মদন পালকে হটিয়ে দিয়ে তিনি কিন্তু এই যে পাল সাম্রাজ্যকেও গ্রাস করে নেন এবং বিজয় সেন সমগ্র বাংলাকে এক শাসনের অধীনে এনে দেন। একটা কথা মনে রাখবেন, শশাঙ্ক সমগ্র বাংলা শাসন করতে পারেনি, বা পালেরা যে 400 বছর রাজত্ব করেছে তাও কিন্তু তারা সমগ্র বাংলা শাসন করতে পারেনি। সেন বংশ প্রথম কোনো বংশ, এই বাংলায় সেন বংশ প্রথম কোনো বংশ যারা সমগ্র বাংলায় তাদের শাসন কায়েম করেছিল। এটা পরীক্ষায় আসবার মতো যে সমগ্র বাংলায় প্রথম শাসন কারা কায়েম করেছিল। একজন বন্ধু প্রশ্ন করেছেন যে কোনো কোনো বইয়ে সামন্ত সেনকে সেন বংশের প্রতিষ্ঠাতা দেওয়া আছে। বন্ধুরা আসলে কোনো কোনো বইয়ের ভিত্তি নেই। আমি একটা বই রেফার করব, বাংলাদেশের ইতিহাস, 4 ডক্টরস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষক, ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, আব্দুল মমিন চৌধুরী, ডক্টর ABM মাহমুদ এবং ডক্টর সিরাজুল ইসলাম, প্রখ্যাত ইতিহাসবিদ 4 জন বাংলাদেশের, তাদের লেখা বাংলাদেশের ইতিহাস, যেটা 4 ডক্টরস নামে পরিচিত। 160-70 টাকা বইটার দাম। অবশ্যই আপনাদের শিক্ষার্থীদের কাছে এই 4 ডক্টরস বইটা থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে যা বলছি, যত কথা বলছি, সকল কিছু ভিত্তিহীন নয়, এই বইয়ের রেফারেন্সে আমি বলছি। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই বইটা অবশ্যই প্রতিটা শিক্ষার্থীর কাছে থাকতে হবে এবং এই বই থেকে আপনারা সঠিক ইতিহাস কি করতে পারবেন, সঠিক ইতিহাস আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি যেটা বলছিলাম যে বিজয় সেন, সেই বিজয় সেনের আমলেই কিন্তু সেনেরা সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং এই বিজয় সেনের হাতে পালদের পরিসমাপ্তি ঘটে এবং এই বরেন্দ্র অঞ্চল, পুন্ড্র বা গৌড় সব অঞ্চল কিন্তু সেনদের দখলে আসে এবং সেন বংশ কিন্তু টোটাল ভারতব্যাপী টোটাল বাংলাব্যাপী কী করেছে, শাসন করেছে, যেটা পালেরাও পারেনি, যেটা শশাঙ্কও পারেননি। পেরেছে প্রথম কারা? সেনেরা। এবং বিজয় সেনের আমলে সমগ্র বাংলার একটা শাসনের অধীনে আসে, সেন শাসনের অধীনে আসে। বন্ধুরা বিজয় সেনের পরবর্তী সময়ে তাহলে সুদীর্ঘ সময় প্রায় 62 বছর রাজত্ব করেছিলেন বিজয় সেন এবং বলেছি তার আমলেই সেনারা কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়। আবার মাথায় রাখবেন, সামন্ত সেন তিনি কিন্তু প্রতিষ্ঠাতা না এবং সে প্রথম পুরুষ, কিন্তু হেমন্ত সেনকে বলা হয় সেনদের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা বা সেন বংশের প্রতিষ্ঠাতা। কিন্তু আমি বলেছি তিনি কি রাজা ছিলেন? তিনি কিন্তু সামন্ত রাজা ছিলেন, তিনি কিন্তু স্বাধীন রাজা ছিলেন না। রাঢ় অঞ্চলে পালদের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। ঠিক আছে, যে নিচে লিখেও রাখছে সামন্ত রাজা। এবং পরবর্তীতে বিজয় সেন বসেন, তিনিও সামন্ত হিসেবে বসলেও কিন্তু তিনি কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং একটা পর্যায়ে পালদেরকে হটিয়ে দিয়ে টোটাল বাংলার স্বাধীন অধিপতি কিন্তু সেনেরা হয়। তো বিজয় সেনের পরবর্তীতে ক্ষমতায় বসেছিলেন তার পুত্র বল্লাল সেন। ঠিক আছে, বল্লাল সেন যুদ্ধ বিগ্রহ করেছেন অত না, কারণ বিজয় সেন এত যুদ্ধ করেছেন যে সমগ্র বাংলা রেডিমেড দিয়ে গিয়েছিল বল্লাল সেনকে। বল্লাল সেন মূলত বন্ধুরা বল্লাল সেন মূলত 1160 থেকে 1178 পর্যন্ত প্রায় 18 বছর ক্ষমতায় ছিলেন বল্লাল সেন। তবে খুব জ্ঞানীগুণী পণ্ডিত ছিলেন তিনি। তিনি 2টো গ্রন্থ লিখেছিলেন। হ্যাঁ, তার 2টো গ্রন্থের নাম মাথায় রাখবেন, দানসাগর ও অদ্ভুত সাগর। দানসাগর ও অদ্ভুত সাগর নামক 2টো গ্রন্থ লিখেছিলেন কিন্তু বল্লাল সেন। ক্লিয়ার? দানসাগর এবং অদ্ভুত সাগর নামক 2টো গ্রন্থ লিখেছিলেন বল্লাল সেন। কিন্তু অদ্ভুত কথা জানেন, এই অদ্ভুত সাগর গ্রন্থটা না বল্লাল সেন শেষ করে যেতে পারেননি, এটা শেষ করেছিলেন তার পুত্র লক্ষণ সেন। ঠিক আছে, তার পুত্র লক্ষণ সেন। তো যাই হোক, তাহলে খুব জ্ঞানীগুণী পণ্ডিত ছিলেন কিন্তু বল্লাল সেন। আবার অনেকে বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক, মানে ব্রাহ্মণরা বহুত বিয়ে করতো, বুঝলেন? এই কৌলিন্য প্রথার প্রবর্তক অনেকে বল্লাল সেনকে বলেন। কিন্তু বন্ধুরা ইতিহাস গ্রন্থগুলো আসলে ওভাবে সমর্থন করে না যে বল্লাল সেন এমন কোনো কাজ করেছেন, কারণ বল্লাল সেন এমন কোনো কাজ করলে তারা তাদের শিলালিপি, মুদ্রাতে বা কোথাও না কোথাও এটা লিখতো, কিন্তু বা সভাকবিরাও লিখতো, কিন্তু না, এরকম লেখেনি। তাই
বল্লাল সেনকে আর বলবেন না যে তিনি কৌলিন্য প্রথার প্রবর্তক। যদি পরীক্ষাতে কখনো আসে যে কৌলিন্য প্রথার প্রবর্তক, ইনকেস দিয়ে দেয়, তখন সেক্ষেত্রে বল্লাল সেন, কিন্তু আসলে ইতিহাস এটা সমর্থন করে না। তাহলে খুব জ্ঞানীগুণী পণ্ডিত ছিলেন কিন্তু বল্লাল সেন। দানসাগর, অদ্ভুত সাগর দুটো গ্রন্থের কথা বলেছি বন্ধুরা। এই বল্লাল সেনের পরবর্তী সময় ক্ষমতায় বসেছিলেন তার পুত্র লক্ষণ সেন। কিন্তু মজার ব্যাপার, লক্ষণ সেন যখন ক্ষমতায় বসেছিলেন তখন অনেক বয়স, প্রায় 60 ঊর্ধ্ব বয়স ছিল লক্ষণ সেনের, ঠিক আছে। এবং লক্ষণ সেন ক্ষমতায় বসেছিলেন 1178 খ্রিস্টাব্দে। এবং তিনি কিন্তু, আমি বলেছি যে তিনি এই কি করেছিলেন, অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করে দিয়েছিলেন। তাছাড়া বন্ধুরা সেনদের দুটো রাজধানী পাওয়া যায়, একটা ঢাকার বিক্রমপুরে, আজকে বৃহত্তর ঢাকার বিক্রমপুরে, আর একটা নদিয়া যেটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। তো এই লক্ষণ সেন যখন আসলে রাজত্ব করছিলেন তখন তার কানে এসেছিল মুসলমান, কারণ তখনও বাংলার মানুষ মুসলমানদেরকে চিনত না। লক্ষণ সেনের কানে এসেছিল যে মুসলমান তারা কারা, তারা ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, ঠিক আছে। এবং সেই মুসলমানরা আর কেউ নন, সেই মুসলমান ছিলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি 1204 সালে লক্ষণ সেনের সে সময়কার রাজধানী নদিয়া আক্রমণ করেন এবং অনেকটা বিনা বাধায় লক্ষণ সেন পরাজিত হয়েছিলেন, ঠিক আছে। এবং লক্ষণ সেন পরাজিত হলেই কিন্তু পুরোপুরি বাংলায় সেন শাসনের অবসান ঘটেনি। লক্ষণ সেন নদিয়া থেকে পলায়ন করে দক্ষিণ পূর্ব বাংলায় অবস্থান নিয়েছিলেন, যেটাকে বিক্রমপুরও বলা যেতে পারে। বিক্রমপুরের দিকে অবস্থান নিয়েছিলেন এবং ওখানে গিয়ে তখনও ওখানে সে, যদিও 1204 খ্রিস্টাব্দে বাংলার ক্ষমতা বখতিয়ার খেলজি দখল করেছিলেন। আজকে আপনি বলতে পারেন যে আজকের পুন্ড্র অঞ্চল বলেন, আজকে আমাদের গৌড় অঞ্চল বলেন, ঠিক আছে। হ্যাঁ, এগুলো বখতিয়ার খলজির দখলে চলে গিয়েছিল, ঠিক আছে। কিন্তু দক্ষিণ পূর্ব বাংলা, বা যেটাকে আজকে আমি বলছি বন্ধুরা যে সেই আজকে ঢাকা জেলার যে বিক্রমপুর, ওই অঞ্চলে তখনও পাল শাসন ছিল। হ্যাঁ, সমগ্র বাংলায় পাল শাসনের সমাপ্তি হয়নি, কিন্তু লক্ষণ সেন মারা যান 1205 খ্রিস্টাব্দে। 1200 কত খ্রিস্টাব্দে? 5। তাহলে লক্ষণ সেন নদিয়া বা বাংলার এই গৌড় অঞ্চল এগুলোর ক্ষমতা হারিয়েছিলেন 1204-এ, কারণ বখতিয়ার খলজি 1204-এ বাংলা জয় করেছিলেন। সমগ্র বাংলা না, কারণ দক্ষিণ পূর্ব বাংলায় কিন্তু তখনও সেন শাসন ছিল। এবং 1205-এ লক্ষণ সেন মারা যান। লক্ষণ সেনের মৃত্যুর পরে দুজন পুত্র এই সেন সাম্রাজ্যকে পরিচালনা করেছিলেন সেই দক্ষিণ পূর্ব বাংলায়। একজন ছিলেন বিশ্বরূপ সেন, তাহলে ষষ্ঠ পুরুষ তাদের বিশ্বরূপ সেন, ঠিক আছে। বিশ্বরূপ সেন তিনিও দক্ষিণ পূর্ব বাংলায় রাজত্ব করেছিলেন বন্ধুরা, মোটামুটি 1205 থেকে 1225 পর্যন্ত, ঠিক আছে। এবং বিশ্বরূপ সেনের পরে সেনদের সর্বশেষ পুরুষ কেশব সেন, কেশব সেন ক্ষমতায় বসেছিলেন। কেশব সেন ক্ষমতায় ছিলেন 1225 থেকে 1230 পর্যন্ত, ঠিক আছে। এবং এই কেশব সেনকে আক্রমণ করেছিল দক্ষিণ পূর্ব বাংলায় দেব বংশ, হ্যাঁ দেব বংশ। এবং এই দেব বংশের হাতে সেন বংশের পরিসমাপ্তি ঘটেছিল বন্ধুরা 1230 খ্রিস্টাব্দে। কথা বুঝতে পেরেছেন? তাই অনেকে মনে করেন যে সেনদের শেষ পুরুষ বুঝি লক্ষণ সেন। না, এটা বলা যাবে না। সেনদের শেষ পুরুষ কেশব সেন। সেনদের শেষ পুরুষকে সেনদের শেষ পুরুষ কেশব সেন, ঠিক আছে। এখানে হারুনুর রশিদ নামে একজন প্রশ্ন করেছে যে ভাই 1206 হবে না, কিভাবে 1206 হবে? 1204, 1206 তো বখতিয়ার মারা গিয়েছিল, যেটা আমি নেক্সটের ক্লাস থেকে পড়াবো। 1206 না ভাই, 1204। হ্যাঁ, তো আমরা দেখলাম যে 1204-এ বখতিয়ার আক্রমণ করেছিলেন, লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার কিছু অংশ দখল করেছিল, কিন্তু সেন শাসনের সমাপ্তি হয়নি, কারণ দক্ষিণ পূর্ব বাংলায় সেন শাসন ছিল, যার সমাপ্তি হয়েছিল 1230-এ কেশব সেনের মধ্য দিয়ে। তাই সেন বংশের শেষ পুরুষ আপনারা কেশব সেনই বলবেন, আর প্রতিষ্ঠাতা অবশ্যই হেমন্ত সেন বলবেন। সামন্ত সেন এ বংশে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, যিনি দাক্ষিণাত্য থেকে এসেছিল, কিন্তু হেমন্ত সেনই হয়তোবা সেন বংশের প্রতিষ্ঠা করেছেন বা প্রথম রাজা। তবে তিনি সামন্ত রাজা ছিলেন, প্রথম জীবনে বিজয়ও সামন্ত রাজা, কিন্তু বিজয়ী কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। এই বিজয়ী কিন্তু পালদেরকে ধারণা করা হয় হটিয়ে দেন এবং সেন বংশের ভিত্তিকে সুমজবুত করেন বিজয় সেন। এবং আমি আবার মেনশন করছি, সেন আমলেই কিন্তু সমগ্র বাংলা সেন শাসনের অধীনে ছিল, যেটা পালেরাও পারেনি, শশাঙ্কও পারেননি। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রাচীন বাংলার ইতিহাস আমরা
আজকে কি করলাম আলোচনা করলাম। তাহলে আমরা ধারাবাহিকভাবে দেখলাম, প্রথমে শশাঙ্ক দেখলাম, শশাঙ্কের পরে আমরা মাৎসনায় দেখেছি, তারপরে 400 বছরের পাল শাসন দেখেছি, পাল শাসনের শেষে আমরা সেন শাসন দেখলাম এবং সেনদের কাছ থেকে বাংলার একটা অংশ কেড়ে নিয়েছিল কিন্তু বখতিয়ার খলজি, অর্থাৎ বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের অগ্রনায়ক বলা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বন্ধুরা আবারও আমরা কয়েকদিনের মধ্যে দ্বিতীয় খণ্ড অর্থাৎ 1204 থেকে 1911 পর্যন্ত আমরা দ্বিতীয় খণ্ডের আলোচনায় আবার কোনো একদিন ঘোষণা দিয়ে আমি আসব। আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে, আপনারা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে কিনা, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের মনের যে প্রশ্নগুলো বা বাংলার যে প্রাচীন ইতিহাসটা এটা আমি তুলে ধরতে পেরেছি কিনা এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা অবশ্যই আমার ক্লাসটা শেয়ার করে রাখবেন, ঠিক আছে। আবারও নতুন কোনো একদিন আমরা খুব রিসেন্টলি 2-3 দিনের মধ্যেই আমরা আবার 1204 থেকে 1911 পর্যন্ত আর একটা খণ্ড নিয়ে প্রাচীন বাংলার ইতিহাস আমরা শেষ করব। কারণ আমি বলেছি যে কোনো পরীক্ষার জন্য প্রাচীন বাংলার ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসেই, হয় শশাঙ্ক থেকে আসে, নতুবা মাৎসনায়, নতুবা পাল, সেন, এগুলো থেকে কিন্তু খুব প্রশ্ন আসে। সুতরাং আজকের পরে আমার বিশ্বাস আপনাদের আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের আবারও খুব রিসেন্ট টাইমে, ঠিক আছে বন্ধুরা, খোদা হাফেজ।